আচ্ছা, আমরা শেষ করতেছিলাম না, প্রথম প্রসেসটা শেষ করতেছিলাম, প্ল্যান প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট। প্ল্যান হ্যাঁ, প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট ওটা সব দেখছি আমরা। জাস্ট আমি এই টার্মগুলো কিন্তু বুঝছি যে অনেকগুলো টার্ম আছে, টার্মস এন্ড কন্ডিশনস আছে, যে কোনো একটা কন্ট্যাক্ট করতে হয়েছিলাম, যে সেটা পড়লে আসলে এটা আমরা যারা অলরেডি অভ্যস্ত প্রকিউরমেন্ট রিলেটেড কাজে, তারা অলরেডি জানি টার্মস গুলো। হ্যাঁ, প্রতিটা কন্ট্রাক্টের মানে ইন্টিগ্রাল পার্ট এটা। তো যারা জানেন না তাদের এটা পড়তে হবে, এবং রিতার বইয়ে প্রতিটারই সুন্দরভাবে ব্যাখ্যা আছে আর কি, যে আসলে কোন টার্মসটা কি বোঝায় রিতার বইয়ে। কারণ পরীক্ষায় আসলে আসবে এই প্রশ্নগুলো, প্রশ্নের বডির মধ্যে থাকবে, কারণ যখনই কন্ট্রাক্ট রিলেটেড বা প্রকিউরমেন্ট রিলেটেড প্রশ্ন আসবে, তখন এইসব ছাড়া আসলে প্রশ্ন তৈরি করতে হবে, অপশনস এর মধ্যে থাকবে। তো না জানলে কিন্তু তখন আসলে হঠাৎ করে মনে হবে যে কি, কোথা থেকে প্রশ্ন আসলো বুঝতেছি না, কারণ এই জিনিসগুলো আবার পিএম বকে নাই। সো আচ্ছা। নন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, হ্যাঁ, ইম্পর্টেন্ট টার্মস আর কি কন্ট্রাক্ট রিলেটেড। হুম, এটা আমরা জানি তাই না, এনডিএ সাইন বলি আজকাল আমরা, এনডিএ সাইন এটা সব জায়গায় লাগে আজকাল। চাকরিতে ঢুকবেন তাও এনডিএ সাইন করতে হবে। কোন একটা কন্ট্রাক্টের কাজ করতেছেন ডেটা নিয়ে, ইন্টারনাল প্রসেস নিয়ে, তো ফার্স্টে আসলে এনডিএ সাইন করতে হয়, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। আপনি আপনার ওই অর্গানাইজেশনের কোনো প্রসেস, প্রোডাক্ট, পলিসি কিংবা কোনো ডেটা আপনি মানে অ্যাকচুয়াল যাদের অথরাইজ বডি এদের ছাড়া বাকি কারোর সাথে শেয়ার করতে পারবেন না। আচ্ছা, লেটার অফ ইন্টেন্ট, এটাও বোধহয় আমরা অনেক ইউজ করছি। লেটার অফ ইন্টেন্ট মানে আমি দ্রুত সব ব্যাখ্যা করে যাচ্ছি আর কি। লেটার অফ ইন্টেন্ট মানে হচ্ছে, আমরা সবাই জানি যে কোনো একটা অর্গানাইজেশনে, আর যদি বড় অর্গানাইজেশন হয়, তাহলে দেখা যায় ওয়ার্ক অর্ডার বা পিও দিতে বা কন্ট্রাক্ট সাইন করতে কিন্তু প্রচুর সময় লাগে, বিভিন্ন প্রসেসিং হয়, তারপরে ফাইনালি গিয়ে সাইন, এবং এই সিগনেটরি দেখা যায় অনেক লোকজন সিগনেটরি থাকে, সাইন করতে অনেক সময় লাগে। এদিকে ধরেন আমাদের কাজটা শুরু করা দরকার ইমিডিয়েটলি, কাজটা হবেই, তখন অর্গানাইজেশন কি করে, নর্মালি লজিস্টিক টিম বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট টিম বা প্রকিউরমেন্ট টিম, তারা ভেন্ডরকে লেটার অফ ইন্টেন্ট দেয়, এলওআই। সেটাও একটা সাইন করা ডকুমেন্ট, জাস্ট ওয়ান পেজের, যে উই আর শিওরলি গিভ ইউ দ্য ওয়ার্ক, বাট আমাদের প্রসেসিং এর টাইম লাগবে, প্লিজ স্টার্ট ইউর ওয়ার্ক। এটা হচ্ছে লেটার অফ ইন্টেন্ট, মানে আমরা কাজটা তোমাকে দেবই, সবকিছু ফাইনালাইজ, কিন্তু আমাদের ইন্টারনাল প্রসেসিং এর জন্য কন্ট্রাক্ট সাইন করতে দেরি হবে, বাট আমরা চাই যে তোমরা কাজটা শুরু করো। তো সেটা হচ্ছে লেটার অফ ইন্টেন্ট। আচ্ছা, এর আগের দিন আমরা সোল সোর্স দেখছিলাম তাই না? সোল সোর্স মনে আছে? বিভিন্ন টাইপের আমরা করতে পারি, কিউসিডিএস, তারপর হচ্ছে এলসিএস, সিমিলারলি সোল সোর্স এসএস, তার মানে অনলি ওয়ান সেলার ইন দ্য মার্কেট। এরকম হলে এটাকে আমরা বলি সোল সোর্স। আর আরেকটা টার্ম আছে দেখেন, খুব কাছাকাছি, সিঙ্গেল সোর্স। সিঙ্গেল সোর্স মানে হচ্ছে আপনি নিজে একটা ভেন্ডরের সাথে কমিউনিকেট করছেন, হ্যাঁ, একজনকে ডেকে তাকে কাজ দিচ্ছেন। বুঝতে পারছেন? এটা আমরা করি না অনেক হুম, সময়, ডেকে করি আমরা। যেমন রিসেন্টলি আমি নিজে এরকম একটা কাজ পেতে যাচ্ছি আর কি, যেটা আসলে আমাকে ডেকে কাজটা দিতে যাচ্ছে আর কি, যে আপনি কাজটা করেন। কারণ আমার আসলে ওই ট্র্যাকে আরো অনেকগুলো কাজ ছিল একই ইয়াতে, একটা মিনিস্ট্রিতে। তো ওই মিনিস্ট্রি অন্য একটা ডিপার্টমেন্টে আমাকে ডেকে বলতেছে, তাহলে আপনি যেহেতু ওখানে করছেন, তাহলে এই কাজটা আমাদের করে দেন। তো এটা কিন্তু সিঙ্গেল সোর্স, ঠিক আছে? প্রিভিটি শব্দটা আমরা অনেক জায়গায় পাবো, মানে হচ্ছে কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ, কারোর সাথে যদি কোনো রিলেশনশিপ থাকে কন্ট্রাকচুয়াল, তাহলে আমরা বলি প্রিভিটি অফ কন্ট্রাক্ট বা প্রিভিটি। ইনসেন্টিভস, ইনসেন্টিভস আমরা তো জানি যে ইনসেন্টিভ দেওয়া, হ্যাঁ, এটা এখানে বলা থাকে, যদি আপনি পারফরমেন্স ইয়ে করেন তাহলে কোনো ইন্টারেস্ট ইনসেন্টিভ যদি থাকে, তাহলে সেটা বলা থাকে। আচ্ছা, অ্যাকসেপ্টেন্স, এই যে অ্যাকসেপ্টেন্স এর মধ্যে মানে একটা চ্যাপ্টার থাকে অ্যাকসেপ্টেন্স, খুবই ইম্পর্টেন্ট, যে কি কি পেলে কাস্টমার বলবে যে সেলার সবকিছু দিছে, সাকসেসফুলি সাবমিট করছে। সো উইথ অল দ্য কোয়ালিটি ক্রাইটেরিয়া, শিডিউল, কস্ট সবকিছু মিলে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হয়, যে এসব যদি অ্যাকসেপ্ট করে বায়ার, তাহলে কি, তাহলে সেটা অ্যাকসেপ্টেন্স হবে। এজেন্ট, ওই দেখবেন যে কন্ট্রাক্টের শুরুতে এজেন্ট ডিক্লেয়ার করা থাকে, যে দুই পার্টি বা তিন পার্টির মধ্যে যে কন্ট্রাক্ট হচ্ছে, পার্টির কারা কারা কোন এজেন্ট, ঠিক আছে, সবাইকে এজেন্ট বলা হয়। আচ্ছা, এরপরে আসেন আরবিট্রেশন। আরবিট্রেশন যদি হয় কোনো কন্ট্রাক্টে, আমরা বলছিলাম যে কন্ট্রাক্টের যদি কোনো গন্ডগোল লাগে, তাই না, যদি মানে ডিসএগ্রিমেন্ট হয়, তখন আমাদের সবচেয়ে ভালো হচ্ছে, এটি নিয়ে যদি এখানে কথা বলে ফেলি আমি, যদি কোনো ডিসএগ্রিমেন্ট হয় তাহলে সবচেয়ে ভালো কি, ইন্টারনালি ভেন্ডরের সাথে মিটিং করে এটাকে সলভ করা। যদি না হয়, ট্রাই টু সামহাউ নেগোশিয়েট, প্লাস মাইনাস করে নেগোশিয়েট করা। এগুলা হচ্ছে আমাদের ইন্টারনাল টুল, এবং খুবই উত্তম টুল আর কি। কিন্তু একটা যদি, এই দুইটা যদি ফেল করে, তাহলে আমরা আসলে অফিসিয়ালি যে প্রসেসটাতে যাই সেটাকে বলা হয় এডিআর। এই টার্মটা পিএমবকে আছে, এডিআর, হ্যাঁ, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনস।
অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন মানে যদি কোনো ডিসপিউট হয় এবং আমরা মিটিং নেগোসিয়েশন এসব না করে সলভ করতে না পারি, তাহলে হাউ ডু ইউ সলভ দ্যাট? যেহেতু এটা একটা লিগাল ঘটনা, কন্ট্রাক্ট মানে লিগাল, সো তখন কিন্তু কন্ট্রাক্টের মধ্যে বলা থাকে যেটা কি এরকম প্রবলেমটা কি আরবিট্রেশন দিয়ে সলভ হবে নাকি মেডিয়েশন দিয়ে সলভ হবে। ঠিক আছে, সো দুইটা টেকনিক, একটা হচ্ছে মেডিয়েশন, আমি শুধু এম লিখতেছি, আর একটা হচ্ছে কি আরবিট্রেশন। দুইটার মধ্যে পার্থক্য একটু বুঝতে হবে। হ্যাঁ, মেডিয়েশন মানে হচ্ছে ধরেন আমি এখানে বলতেছি এখানে যে আমরা দুই পার্টি বি এবং সি, ঠিক আছে, দুই পার্টি আমরা কন্ট্রাক্ট সাইন করছি যে আমরা এই জিনিস তোমাকে চাচ্ছি, ধরি এ হচ্ছে বায়ার আর হচ্ছে সেলার, আর ও টাকা পাবে, কিন্তু কোনো কারণে সে ডেলিভারি দিতে পারলো না বা কোনো একটা কনফ্লিক্ট হলো, কোনো কিছু হলো যেটা কোনোভাবে রিজলভ করা যাচ্ছে না, তখন যদি মেডিয়েশন টেকনিক বলা থাকে কন্ট্রাক্টের মধ্যে যে মেডিয়েশন করে আমরা সলভ করবো, তাহলে মেডিয়েটর যে সে এ হচ্ছে মেডিয়েটর, মেডিয়েটর কি হবে সেটা কন্ট্রাক্টে বলা থাকে। হ্যাঁ, আপনার সরকারি কন্ট্রাক্ট বা ইয়া কন্ট্রাক্ট দেখলে দেখবেন যে হুইল বি দ্য মেডিয়েটর অর হুইল বি দ্য আরবিট্রেটর সেটা কিন্তু বলা থাকে, এবং এরা কিন্তু চার্জ নেয়। ঠিক আছে, মেডিয়েটর কিন্তু চার্জ নেয়, আরবিট্রেটর চার্জ নেয়, যে সে যে সময়টা দিবে। আচ্ছা, এখানে এ যে হচ্ছে মেডিয়েটর, সে আসলে দুইজনকে বোঝানোর চেষ্টা করবে, মাঝখানে থেকে দুইজনকে বোঝানোর চেষ্টা করবে যে তোমরা এই প্রবলেম আছে, তোমরা এটা করে সলভ করো। সো সে দুইজনকে কনভিন্স করে সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, এটাকে বলা হয় মেডিয়েশন, দুইজনকে বুঝায় সলভ করবে। এখন এটা হচ্ছে মেডিয়েশন করা, মানে দুইজনকে মেডিয়েট করে বোঝানো। আর আরবিট্রেশনটা কি? আরবিট্রেশন হলো ধরেন এ হচ্ছে আরবিট্রেটর আর বি এবং সি এর মধ্যে প্রবলেম হচ্ছে, বি এবং সি। এখন দুইজনের কথা শুনে আরবিট্রেটর আসলে এমনকি রাখা হয় যে আসলে সব দিক দিয়ে বিজ্ঞ, হ্যাঁ, দুইটা ইন্ডাস্ট্রি বোঝে, এরকম সব মিলে আর কি। সো আরবিট্রেটর দুইজনের কথা শুনে আরবিট্রেটর যে ডিসিশনটা দিবে, ঠিক আছে, আরবিট্রেটর যে ডিসিশনটা দিবে, বাকি বোথ পার্টিকে দে মাস্ট কমপ্লাই উইথ দ্যাট ডিসিশন। ঠিক আছে, আরবিট্রেটর কিন্তু অনেক শক্তিশালী, দুজনের কথা শুনে যে ডিসিশনটি দিবে সেই ডিসিশনকে দুইজনকে মানতে হবে। আর মেডিয়েশনে কিন্তু এরকম না, মেডিয়েশন দুইজনকে মেডিয়েট করার চেষ্টা করবে, ঠিক আছে, ঝগড়া মেটানোর চেষ্টা করবে, সলভ করার চেষ্টা করবে, কিন্তু হি ক্যানট পুট হিজ ডিসিশন অন, তার ডিসিশন কিন্তু এখানে দিতে পারবে না যে তুমি এটা করতেই বাধ্য না। সেইটা হচ্ছে দুটো পার্থক্য আর কি। আরবিট্রেশনে আরবিট্রেটর যেটা ডিসাইড করবে দুইজনকে কমপ্লাই করতে হবে। এখন ধরেন মেডিয়েটরের কথা শুনলাম না আমরা, বা আরবিট্রেটরের কথা শুনলাম না, দেন কি থার্ড প্রসেস হচ্ছে লিটিগেশন, মানে কোনোভাবে সলভ হচ্ছে না, উই হ্যাভ টু গো টু কোর্ট। হ্যাঁ, লিটিগেশন। সো আমার মনে রাখতে হবে যে এডিআর এর তিনটা, একটা হচ্ছে মেডিয়েশন, একটা হচ্ছে আরবিট্রেশন, আর দুইটাই যদি ফেল করে দেন উইল গো ফর লিটিগেশন। সেই জিনিসগুলো কিন্তু পিএমবকে আছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট মানে যে কাজের জন্য তাকে ভেন্ডরকে অ্যাসাইন করা হচ্ছে, দেখবেন যে পয়েন্ট থাকে অ্যাসাইনমেন্টে কি কি কাজ সে করবে। বন্ডস, বন্ডস মানে জানি আমরা যে পারফরম্যান্স বন্ড দিতে হয়, তারপরে গ্যারান্টি দিতে হয়, এইসব জিনিস। হ্যাঁ, বন্ডস এর কোলাটারাল। হ্যাঁ, কোলাটারাল। ব্রিচ, ডিফল্ট, এটা খুবই ইম্পর্টেন্ট ক্লোজ, মানে কোন কারণে কন্ট্রাক্টটা ডিফল্ট হবে বা ভেঙে যাবে, কোনো এরকম যদি কোনো ফল্ট করা হয় কি কি বলার পয়েন্ট করা থাকে, যে এই যে এইসব যদি কাজ করা হয়, যেমন যদি এরকম বলা থাকতে পারে তুমি যদি ডাটা লিক করো তাহলে তোমার সাথে আমার কন্ট্রাক্ট ব্রেক হয়ে যাবে, এবং আমি লিটিগেশন প্রসেস যাবো। তো সেটাকে বলা হচ্ছে ব্রিচ অথবা ডিফল্ট, কোন কারণে কন্ট্রাক্টটা ব্রিচ হতে পারে, ভেঙে যেতে পারে। ডিসপিউট রেজুলেশন, যেটা আমি আলোচনা করলাম, এডিআর বা মেডিয়েশন কিংবা লিটিগেশন। ফোর্স ম্যাজিউর, এটা আগের দিন বলছিলাম, কারো মনে আছে? ফোর্স ম্যাজিউর প্রতি কন্ট্রাক্টে এটা একটা কমন আইটেম, মনে আছে কারো? ফোর্স ম্যাজিউর, আমি বলছিলাম এটা একটু মনে রাখেন, অ্যাক্ট অফ গড, অ্যাক্ট অফ গড। ঠিক আছে, মানে এমন কিছু বিষয় যেটা আসলে আমাদের কোনো হাত নেই, জাহাজ দিয়ে মাল নিয়ে আসতেছি, জাহাজ ঝড়ে ডুবে গেল। ঠিক আছে, সো এই জিনিসগুলোকে বলে অ্যাক্ট অফ গড। অ্যাক্ট অফ গড বলে নর্মালি কোনো কারোর প্রতি কেউ ব্লেম করতে পারে না আসলে, উইশ ক্লোজলি লেখা থাকে, যদি অ্যাক্ট অফ গড হয় তাহলে হোয়াট উইল দ্য রেসপন্সিবিলিটি অফ টু পার্টিস। তারপর হচ্ছে লায়াবিলিটি, হ্যাঁ, ইন্ডেমনিফিকেশন, কার কি লায়াবিলিটি সেটা বলা থাকে। ইনভয়েসিং কিভাবে করতে হবে এটা একদম ক্লিয়ারলি কন্ট্রাক্টে বলা থাকে, ইনভয়েসের সাথে কি কি জমা দিতে হবে, যেমন অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া সাইন করছে কাস্টমার, সেটা জমা দিতে হবে, এরকম বলা থাকে সব, এবং সেই অনুযায়ী না দিলে কিন্তু আপনি টাকা পাবেন। লিকুইডিটি ড্যামেজ, এলডি বলি আমরা, এলডি ক্লোজ, এটা খুবই কমন।
তার মানে আপনার জেনারেলি টাইমের সাথে হয় যে আপনি যদি টাইমলি দিতে না পারেন তাহলে পার উইক বা পার মান্থ এত পার্সেন্ট করে আপনাকে আপনার টাকা কাটা হবে। ঠিক আছে। ম্যাটেরিয়াল ব্রিজ মানে হচ্ছে, এটা আমরা ব্রিজ একটু করলাম, ম্যাটেরিয়াল ব্রিজ হচ্ছে বড় ধরনের ব্রিজ যার পরে কোনোভাবে আর কন্ট্যাক্ট এক্সিস্ট করে না। ঠিক আছে, বড় ধরনের ব্রিজ, বুঝতে পারছেন? তারপর হচ্ছে নোটিস, এটাও কিন্তু থাকে ক্লোজ নোটিস, মানে যদি কোনো নোটিস দিতে হয় তাহলে কাকে নোটিসটা দিতে হবে, কখন দিতে হবে, কত সময় আগে বা কত সময় পরে, এইসব জিনিসগুলো নোটিস। ওনারশিপ, হ্যাঁ, কার কি ওনারশিপ। রিটেনেজ, যেটা অবশিষ্ট অংশ থাকবে সেটা কে রিটেন করবে। যেমন আমরা অনেক সময় বলে দিই, সফটওয়্যারের কথা যদি বলি যে সোর্স কোড কে রিটেন করবে, এটা কি সেলার তার কাছে থাকবে নাকি এই সোর্স কোড তাকে দিয়ে দিতে হবে কাস্টমারকে। টার্মিনেশনের ক্লোজ বিরাট ক্লোজ থাকে, যে কোন কারণে টার্মিনেট হতে পারে কন্ট্রাক্টটা এবং কে টার্মিনেট করতে পারে। যেমন এখানে সবসময় মনে রাখতে হবে, বেশিরভাগ কন্ট্রাক্টে কি বলছে আগেই, যে কাস্টমার একটা আপার হ্যান্ডে থাকে। টার্মিনেশন ক্লোজ কাস্টমারের দিকে পজিটিভ থাকে আর কি। কাস্টমার চাইলে মানে 30 days নোটিসের মধ্যে আপনার কন্ট্রাক্ট বন্ধ করে দিতে পারে কোন একটা কারণে। তখন আসলে বলা থাকে আবার যে যদি টার্মিনেট ঘটে তাহলে কি হবে, যতটুকু কাজ হয়েছে তার জন্য সে পে করবে, জেনারেলি যেটা ঘটে আর কি, আর যেটা হয়নি তার জন্য আর পে করবে না। ঠিক আছে, এইসব ব্যাপারগুলো টার্মিনেশন ক্লোজের মধ্যে বলা থাকে। টাইম ইজ অফ দ্য এসেন্স, এই টার্মটাও অনেক সময় কন্ট্রাক্টে দেখবে। তার মানে হচ্ছে আমরা যে প্রজেক্টটা করতেছি এখানে হচ্ছে টাইম হচ্ছে সবচেয়ে সিরিয়াস ইস্যু। সো আপনি কোনো জায়গায় মানে ইয়া করতে মানে একটু ছাড় দিলেও টাইমে কোনো ছাড় দেওয়া যাবে, কারণ আমাদের প্রজেক্ট হচ্ছে খুবই টাইম সেন্সিটিভ। ঠিক আছে, ডেলিভারি গুলো টাইম সেন্সিটিভ। ওয়েভার্স, কোনো ওয়েভারের ক্লোজ আছে কিনা, ধরলেন আমি 10টা আইটেম চাইছি, সে একটা দিতে পারবো না, তাহলে আমরা কি তাকে ওয়েভ করতে পারবো? হ্যাঁ, রাইট অফ করতে পারবো, এই ক্লোজ গুলো এখানে। এই যে এরকম আরো আরো আছে, আমরা একটু আমি বললাম যে আপনার রিতা একটু করে নিয়ে নেবেন। আর যে কোনো একটা কন্ট্যাক্ট দেখলেও আপনার অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। হুমায়ুন জয়েন করলো নাকি, দেরিতে জয়েন করছে। আচ্ছা, আমরা এখন কোথায় আসলাম? কন্ট্যাক্ট প্রকিউরমেন্টস, নেক্সট প্রসেস। কন্ট্যাক্ট প্রকিউরমেন্টস কোন কোন ইয়াতে প্রসেস গ্রুপে? হ্যাঁ, কন্ট্যাক্ট প্রকিউরমেন্টস কোন নলেজ প্রসেস গ্রুপে? ভার্টিক্যালি এক্সিকিউশন, তাই না? কাজ আমরা এতক্ষণ প্ল্যান করলাম যে কি কিনবো, কিভাবে কিনবো, ঠিক আছে, কন্ট্রাক্টটা কিরকম হবে, সিলেকশন ক্রাইটেরিয়া কিভাবে হবে, এই সব কিছু আমরা ডিসাইড করলাম প্ল্যান প্রকিউরমেন্টে। নাও উই আর গোইং টু এক্সিকিউট দ্য প্রকিউরমেন্ট প্রসেস, সো দ্যাট ইজ নোন অ্যাজ কন্ট্রাক্ট প্রকিউরমেন্টস। সো এখানে কি করবে দেখেন, এখানে খুব সিম্পলি বলা আছে, ব্রড মানে হাই লেভেলের, যে আমরা কি করব, ফ্লোটিং করবো অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, সেটা জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, ইউআই হতে পারে, আরএফপি হতে পারে, আরএফপি হতে পারে, টেন্ডার নোটিস, আইটিবি, আইএফপি, বিভিন্ন নামে হয়। সো আমরা ফ্লোটিং করবো। ফ্লোটিং করার পরে কি হবে, সেলারের কাছ থেকে রেসপন্স নেব। ঠিক আছে, রেসপন্স নেওয়ার পরে ওই যে আমরা যে ক্রাইটেরিয়া গুলো সেট করছিলাম এভালুয়েট করার জন্য, সেই অনুযায়ী আমরা সিলেক্ট করবো ইয়াকে, ভেন্ডরকে। হ্যাঁ, ক্রাইটেরিয়া করবো 1 2 3। তারপরে কি করবো, নেগোসিয়েশন করার দরকার হলে এখানে এর মধ্যে নেগোসিয়েশন হবে, সবকিছু এখানে হবে। হওয়ার পরে যখন আমরা একজনকে সিলেক্ট করে ফেললাম তখন সেটাকে আমরা কি করবো, তার সাথে আমরা কন্ট্রাক্টটা তাকে অ্যাওয়ার্ড করবো। তার মানে আমাদের কন্ট্রাক্ট সাইন হয়ে গেল। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে কি কন্ট্রাক্ট সাইন পর্যন্ত এটা হচ্ছে কন্ট্রাক্ট প্রকিউরমেন্টস এর লাইফ সাইকেল। এই প্রসেসের কাজ হচ্ছে এটা। তার মানে দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট প্রসেস প্রকিউরমেন্টের। ঠিক আছে, এখানে আপনার প্রকিউরমেন্ট ম্যানেজার বা যদি সাপ্লাই টিম থাকে, লজিস্টিক টিম থাকে, সেন্ট্রালাইজ ইয়া হয়, পারচেজ হয়, তাহলে দেখবেন যে সবাইকে এখানে ইনভলভ থাকতে হবে। ঠিক আছে, এর সাথে কন্ট্রাক্ট টিম, লিগাল টিম, অল উইল বি ইনক্লুডেড। কারণ এই কন্ট্রাক্টর নট জেনারেলি প্রকিউরমেন্ট টিম কিন্তু লেখে না, কন্ট্রাক্ট লেখে লিগাল টিম থাকে। হ্যাঁ, লিগাল একদম যারা, তারা কিন্তু একদম কি আমাদের আইনের লোকজন আর কি। হ্যাঁ, বড় বড় সব অর্গানাইজেশনে কিন্তু দেখবেন যে কয়েকজন করে টিম থাকে, একটা লিগাল টিম থাকে। তাদের কাজ হচ্ছে সেই কন্ট্রাক্টটাকে প্রিপেয়ার করা, কন্ট্রাক্টের কোনো গ্যাপ আছে কিনা, লুপস আছে কিনা সেটা চেক করা, করে তারপরে বোর্ড পার্টির প্রতি সাইন সিগনেচার করা। ঠিক আছে, এবং এটা কিন্তু হয় ওই যে আমাদের যে ডকুমেন্ট আছে, স্পেশাল ডকুমেন্ট, এটা কিন্তু সাদা কাগজে নেই। ঠিক আছে, স্পেশাল যে ডকুমেন্ট আছে লিগাল ডকুমেন্ট, সেই ডকুমেন্টে কিন্তু কন্ট্রাক্টে সাইন, কোনো সাদা কাগজে নেই। ওকে, সো
আমরা কন্ট্রাক্ট প্রকিউরমেন্টের IT2 তে দেখি। IT2 এর মধ্যে টুলস টেকনিকটা খুব ইন্টারেস্টিং, এটা আসলে একদম সিকোয়েন্সিয়ালি আছে, যেটা আমরা প্র্যাকটিস করি প্রকিউরমেন্টে, সেটা এখানে সিকোয়েন্সিয়ালি আছে। দেখেন কিভাবে আছে, যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিই, ঠিক আছে, দেওয়ার পরে কি হয়, মানে ভেন্ডররা আমরা অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু একটা ক্লোজ থাকে যে কবে বিডার কনফারেন্স হবে বা প্রি বিড মিটিং হবে, ঠিক আছে। তার মানে কি, আমি যে অ্যাডভার্টাইজমেন্টটা করছি এটা তো আসলে কেউ পড়ে তো সব বোঝা যাবে না, ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন্স হ্যাঁ মে হ্যাভ হ্যাঁ ফ্রম দ্য ভেন্ডর সাইড, সাপ্লায়ার সাইড। সো আমরা একটা মিটিং এর টাইম বলে দিই যে এত তারিখে 11টা থেকে 1টা পর্যন্ত একটা মিটিং হবে, যেখানে এনিওয়ান ক্যান পার্টিসিপেট, দোজ হু আর ইন্টারেস্টেড টু পার্টিসিপেট ইন দিস বিড প্রসেস। সো তারা আসবে এবং 11টা থেকে 1টা পর্যন্ত আমরা তাদের যত কোশ্চেন আছে উইল আনসার, ঠিক আছে। এবং আনসার দেওয়ার পর এটাকে আমরা মিটিং মিনিটস বানাবো, বানানোর পরে যারা পার্টিসিপেট করছে সবাইকে সমান সেম ইনফরমেশন উইল শেয়ার উইথ এভরিওয়ান। আমি এই কথা একটু গুরুত্ব দিয়ে বললাম, সেম ইনফরমেশন উইথ এভরিওয়ান, উইথ অল। এরকম না যে কাউকে বেশি ইনফরমেশন দিলাম কাউকে কম দিলাম, এখানে যদি পার্সিয়ালিটি করেন ইট ইজ অ্যাকচুয়ালি ব্রেকিং দ্য কোড অফ ইথিক্স, ঠিক আছে। আমরা কিন্তু এইসব ঘটনা ঘটে আসলে ইচ্ছা করে, মানে ইনফরমেশন হাইড করে, ইনফরমেশন কাউকে বেশি দেয়, দিয়ে কিন্তু আমার যে পছন্দের আছে বা যার সাথে আমি অলরেডি ব্যাগ ধরে নেগোশিয়েট করে রাখছি তাকে আমি কিন্তু কাজগুলো দিয়ে দিই। হ্যাঁ, ইট হ্যাপেন, মানে ইট অলওয়েজ হ্যাপেন, যে আমাদের কালচারে আরো বেশি ঘটে। প্রাইভেট সেক্টর, আমরা মনে করতাম যে সরকারি সেক্টরের মধ্যে বেশি আপনারা যারা বড় বড় প্রাইভেট সেক্টরে কাজ করছেন দেখবেন যে প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট সেক্টর ছেড়ে আরো খারাপ অবস্থা। ইথিক্সে কিন্তু 12টা, এরকম অনেক প্রাইভেট সেক্টর আছে, মানে আমারও অনেক এক্সপিরিয়েন্স আছে, মানে সরকারি জায়গাও ফেল, ঠিক আছে। ওকে, এবং এগুলো চ্যানেল একটা গ্রুপ তৈরি হয়ে যায়, বুঝছেন, একদম টপ থেকে বটম পর্যন্ত গ্রুপ তৈরি হয়, সেই গ্রুপটা সব কাজ করে। প্রাইভেট সেক্টরে আরো সুবিধা, প্রাইভেট সেক্টরে ডকুমেন্টেশন বেশি না করলেও হয়, যেটা গভর্নমেন্ট সেক্টরে করতে হয় বাধ্যতামূলক। হ্যাঁ, বাধ্যতামূলক, একটু ধরা পড়লে আপনার প্রেস আছে, কত কিছু আছে, মানে এভরিওয়ান ইজ, সবাই সবার পিছনে লেগে আছে। প্রাইভেট সেক্টর একটা ছোট জায়গা, অবশ্য এখানে কোটি কোটি টাকা ট্রানজাকশন হচ্ছে উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম। সরকারি জায়গায় একটা খরচে কিন্তু টাইমিং আছে। এখানে দেখবেন যে হার্ডওয়্যার বা সার্ভার কিনতেছে, মানে $1,000 $1,000,000 প্রজেক্ট চলতেছে উইদিন 3 মাস, 3 মাসের মধ্যে $1,000,000 $2,000,000 $5,000,000 প্রজেক্ট হয়। আচ্ছা, তাহলে কি হলো, অ্যাডভার্টাইজমেন্ট হলো, তারপরে বিডার কনফারেন্স, তারপরে কি করি আমরা, বিডার কনফারেন্সের পরে যে টাইম বলা থাকে যে এর মধ্যে তোমরা প্রপোজাল সাবমিট করবে, সেই অনুযায়ী প্রপোজাল সাবমিট করো, ঠিক আছে। তখন আমরা কি করি, ডেটা অ্যানালাইসিস, মানে কি, ওই যে প্রপোজাল এভালুয়েট করি, যে অনুযায়ী আমরা সিলেকশন ক্রাইটেরিয়া সেট করছিলাম সেই অনুযায়ী আমরা টেকনিক্যাল এভালুয়েশন করি এবং ফাইন্যান্সিয়াল এভালুয়েশন করি, ঠিক আছে। এটা কিন্তু অনেক প্রসেস আছে, বিভিন্ন প্রসেসে বিভিন্ন হয়, যেমন কোথাও এনভেলপ সিস্টেম হয়। এনভেলপ সিস্টেম মানে কি, আপনার টেকনিক্যাল প্রপোজাল যতক্ষণ এভালুয়েট না হয়ে আমরা প্রথম 3জনকে সিলেক্ট করি নাই ততক্ষণ পর্যন্ত ফাইন্যান্সিয়াল প্রপোজাল খোলা যাবে না। এইসব কিন্তু থাকে, আপনাকে ইয়ার উপর বেস করে কি ধরনের আপনি পারচেস প্রসেস ফলো করতেছেন, এটা সব বলা থাকবে আপনার ইয়ার মধ্যে, টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে বলা থাকবে। এবং কয়জনেরটা আমি ফাইন্যান্সিয়াল খুলবো, এখানে অ্যাপ্লাই করছে 20 জন, আমরা কিন্তু 20 জনের ফাইন্যান্সিয়াল প্রপোজাল খুলবো না, শুধু খুলবো তাদের যে 3জন টপে ছিল টেকনিক্যালি, সেই 3 জনের আমরা ফাইন্যান্সিয়াল প্রপোজাল খুলবো। এইসব নিয়ম কানুন কি হবে এটা কিন্তু সব বলা থাকে। তারপরে 2টা যোগ করে আমরা 100-র মধ্যে, জেনারেলি 100-র মধ্যে মার্কিং হয়, দেখি যে কে আসলে সবচেয়ে ভালো করতেছে আর কি। এখানে আমরা প্রাইভেট সেক্টরে দেখা যায় 3 জনের সাথে নেগোশিয়েট করে, আর গভর্নমেন্ট সেক্টরে বেশিরভাগ সময় দেখা যায় যে 1 জনের সাথে নেগোশিয়েট করে, যে সব দিক দিয়ে মিলে ফার্স্ট হচ্ছে তার সাথে নেগোশিয়েট করে, বা অনেক সময় নেগোশিয়েটের অপশন নাই। সো এই হচ্ছে অবস্থা। তাহলে প্রপোজাল আমরা কি করলাম, এভালুয়েট করলাম, লাস্টে কি করলাম দেখেন, আমরা নেগোশিয়েট করলাম, ফাইন্যান্সিয়াল নেগোশিয়েশন, টেকনিক্যাল নেগোসিয়েশন। এবং এই নেগোসিয়েশন কিন্তু ওয়ান টাইম হবে এরকম না, ইট ক্যান হ্যাপেন। আমি যেমন বললাম গত ক্লাসে বলছিলাম যে আমার সাথে 5 বার নেগোশিয়েট করছে, সো ইট ক্যান হ্যাপেন, ঠিক আছে। সো এটা করার পরে কি হচ্ছে দেখেন, এই যে এই টুলগুলো সিরিয়ালি হচ্ছে, তাই না, অ্যাডভার্টাইজমেন্ট, বিড কনফারেন্স, প্রপোজাল এভালুয়েশন, নেগোসিয়েশন, এবং এটা করার পরে ফাইনালি গিয়ে উই আর সাইনিং দ্য এগ্রিমেন্টস, ঠিক আছে। এগ্রিমেন্টস মানে কি, যে কন্ট্রাক্ট সাইন করতেছি, অ্যাওয়ার্ডিং কন্ট্রাক্ট উইথ দ্য ভেন্ডর। এগ্রিমেন্টস কেন বলতেছি, যে প্রজেক্টে আসলে এটা বারবার হবে, যতগুলো প্রকিউরমেন্ট থাকবে
service procurement, equipment procurement, hardware procurement, material procurement. So everywhere there will be lot of different kind of agreements we produce. So that's why agreements. আর কি হচ্ছে দেখেন সিলেক্টেড সেলার। প্রথমে আমরা কি করতেছি মনে আছে? কন্ট্রাক্ট লাইফ সাইকেলে প্রথমে বিডার থাকে, তারপরে সিলেক্টেড সেলার হয়, তারপরে আমরা কি করি? কন্ট্রাক্ট সাইন করি। হ্যাঁ, সো প্রথমে আমরা সিলেক্টেড সেলার করলাম, শর্টলিস্ট করলাম, তারপরে ফাইনালি একজনের সাথে এগ্রিমেন্ট সাইন করলাম। ঠিক আছে, সিলেক্টেড সেলারটা আলাদাভাবে কেন বলা হলো? অনেক সময় এরকম হয় যে এগ্রিমেন্ট আপনি করতে যাচ্ছেন, দেখা গেল যে সেই ভেন্ডর কোনো কারণে নাই, হ্যাঁ, কোনো কারণে কোন একটা ফল্ট হয়েছে বা সে আর মার্কেটে নাই। হ্যাঁ, আমাদের এরকম প্রজেক্ট এরকম হচ্ছে, মানে জাস্ট কন্ট্রাক্ট সাইন করতে যাব, কন্ট্রাক্ট সাইনও মোটামুটি হয়ে গেছে, এই টাইপ অবস্থা, এক পক্ষ সাইন করে ফেলছে। তখন দেখা গেল হঠাৎ করে এমন একটা কজ দাঁড়ালো যেখানে আসলে ওই ভেন্ডরের সাথে যাওয়া যাচ্ছে। তখন আমরা কি এই সিলেক্টেড নরমালি সিলেক্টেড সেলার থেকে আমরা তখন সেকেন্ড বা থার্ড পজিশনকে কল করি। ঠিক আছে, সো এই জন্য আমাদের সিলেক্টেড সেলারটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা আসলে দেখি ইনপুট কি কি আছে এখানে। ইনপুট তাহলে মেইন ইনপুট কি হবে? এই যে প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, তাই না? ঠিক আছে, মেইন হচ্ছে এটা। বাকি এই জিনিসগুলো আমরা আগেও নিয়েছিলাম, প্রজেক্ট শিডিউল, কখন কোন কন্ট্রাক্টটা করতে হবে, হ্যাঁ, রিস্ক রেজিস্টার, বেসলাইন, কস্ট তো খুবই ইম্পর্টেন্ট এই জায়গায়, বেসলাইন তো এক্সিড করা যাবে না। সো তারপরে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান, স্পেশালি ওই যে আমি বলছিলাম যে রিতার ক্লাসে প্রশ্ন করছিল যে আমি মিটিং এ কল করি আসে না। সো কমিউনিকেশনের যদি এক্সপেকটেশন থাকে ফ্রম ইউর ভেন্ডরস, দ্যাট শুড বি ক্লিয়ার এবং দ্যাট শুড বি ইনকর্পোরেটেড ইন ইউর কন্ট্রাক্ট। আচ্ছা, এখানে ইনপুট কি নিচ্ছে দেখেন। আর 3 নম্বর খেয়াল করছেন, তাহলে মেইন ইনপুট কি? মেইন ইনপুট কিন্তু কয়েকটা, একটা হচ্ছে প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, আর একটা কি প্রকিউরমেন্ট ডকুমেন্টেশন। এটা কি আসলে প্রকিউরমেন্ট ডকুমেন্টেশনটা? ওই টার্মস এন্ড কন্ডিশন, মানে কিভাবে করতে হয়, মানে এক্সাম্পল কি, যে আমরা বললাম না আরএফপি হতে পারে, ইউআই হতে পারে, ঠিক আছে? এই যে এই ডকুমেন্ট গুলোকে আমরা কি বলতেছি, এগুলোকে সবগুলোকে বলা হচ্ছে প্রকিউরমেন্ট ডকুমেন্টেশন। আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে বা মানে ফার্স্ট ক্লাস না, অনেক ক্লাস আগে আমি বলছিলাম যে পিএমবকে 4 ধরনের ডকুমেন্টের কথা বলা হচ্ছে, মনে আছে? একটা হচ্ছে প্ল্যানিং ডকুমেন্ট, তাই না? প্রজেক্ট ডকুমেন্ট পিডি, তারপরে বিজনেস ডকুমেন্ট। বিজনেস ডকুমেন্ট দুইটা মনে আছে, একটা হচ্ছে বিজনেস কেস, একটা হচ্ছে বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান, আর আরেকটা কি প্রকিউরমেন্ট ডকুমেন্ট। প্রকিউরমেন্ট ডকুমেন্টস, এটা হচ্ছে প্রকিউরমেন্ট ডকুমেন্টেশন। প্রকিউরমেন্ট এটা নানান ধরনের হিউজ ডকুমেন্টেশন তৈরি হয়, কালেকটিভলি সেগুলোকে পিএমবক বলতেছে প্রকিউরমেন্ট ডকুমেন্টেশন। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট, এটাও কিন্তু একটা প্রকিউরমেন্ট ডকুমেন্ট। তারপর হচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়া, মেক অর বাই অ্যানালাইসিস যে রিপোর্টটা, তারপর হচ্ছে ইউআই, আরএফকিউ, আরএফপি, তারপরে যে বিডার কনফারেন্স থেকে মিটিং মিনিটস তৈরি হচ্ছে, নানান ধরনের কমিউনিকেশন হচ্ছে ভেন্ডরের সাথে। সবই কিন্তু খুবই ক্রিটিক্যাল, একটু মনে রাখতে হবে। ভেন্ডরের সাথে যত আপনি কমিউনিকেশন করবেন না কেন, সবাইকে লুপের মধ্যে রাখতে হবে। আপনি কিন্তু একা একা, আপনি প্রজেক্ট ম্যানেজার গোপনে একটা মেল দিলেন ভেন্ডরকে, এগুলো যদি পরে ধরা পড়ে চাকরি থাকবে না। আপনাকে আসলে যারা হ্যাঁ রিলেটেড রেলিভেন্ট পিপল, তাদেরকে কমিউনিকেশন চ্যানেলে রাখতে হবে প্রকিউরমেন্ট প্রসেসে। কখনোই এসব কাজ করবেন না, হ্যাঁ, 1-to-1, খুবই ডেঞ্জারাস সিচুয়েশনে পড়বেন। আমাদের এখানে একটা জায়গায় প্রজেক্টে মানে সাপ্লাই চেইনের হেড, তার একটা ইন্টারেস্ট ছিল, সে 1-to-1 কমিউনিকেট করতেছিল বিভিন্ন ব্যাপারে একটা ভেন্ডরের সাথে, কাউকে লুপে না রেখে। সো পরে যখন এটা নিয়ে দেখা গেছে, তখন আইটির দায়িত্বে পড়ছে যে বের করে মেইল সার্ভার থেকে যে আসলে সে 1-to-1 কমিউনিকেশন করছিল। আপনি কিন্তু একটা কর্পোরেটে ইউ ক্যানট হাইড ইউরসেলফ, তাই না? পরে দেখা গেল যে আসলে সে এরকম ভিডিওতে কমিউনিকেশন করছে এবং তার একদম টেক্সটও চলে আসছে যে সে আসলে বলছে যে প্রাইস তুমি কমাই এটা করো, কারণ আরেক ভেন্ডর প্রাইস কমে দিছে, তুমি যদি না কমাও তাহলে পাবো না। বুঝতেছি, দিস সিচুয়েশন হ্যাপেন্স। হ্যাঁ, তবে কিন্তু আমরা ভাবি যে আমরা চালাক, কিন্তু আমাদের চেয়ে কিন্তু চালাক লোকজন আছে। তাহলে এখানে এই হচ্ছে আমাদের সাইডের ইনপুট হচ্ছে এগুলা। আর সেলার প্রপোজাল এটা কি? ওই যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, তারপরে বিডার কনফারেন্স হচ্ছে, তারপরে সেলার প্রপোজাল না দিলে তো আমি এভালুয়েট করতে পারতেছি না, রাইট? ঠিক আছে, এই দেখবেন বিশাল বিশাল ডকুমেন্ট দেয়, কিন্তু পার্টিসিপেট করছেন সরকারি জায়গায় দেখবেন যে এক কার্টুন ডকুমেন্ট জমা দেয়,
হুম। হ্যাঁ, আমরা হয়তো 10 পৃষ্ঠা বা 15 পৃষ্ঠা 20 পৃষ্ঠা ডকুমেন্ট দিই প্রপোজাল সাবমিট করার সময়। সরকারি তো মিনিমাম দেখবে যে 500-600 পৃষ্ঠা না হলে হয় না। এই আইটির একটা ছোট প্রজেক্ট তাই এরকম একটা স্ট্যান্ডার্ড দাঁড়ায় গেছে। আর আর অন্য প্রজেক্টে দেখবেন যে ওই যে সমস্ত হার্ডওয়্যারের সবকিছু স্পেসিফিকেশন মিলে এক কার্টুন হয়ে যায়। ঠিক আছে, কোথায় যেন শুনছিলাম যে একজন ডকুমেন্ট জমা দিচ্ছে ফ্রিজের আছে না, ফ্রিজের কার্টুন। হ্যাঁ, হ্যাঁ, সেই ফ্রিজের কার্টুন নিয়ে জমা দিচ্ছে ডকুমেন্ট। ওরা কি আসলে এতগুলো ডকুমেন্ট ইভালুয়েট করে নাকি জাস্ট ওই সিনপসিসটাই মানে দেখে আর কি? আমার একটা টেন্ডারে একটা গাড়ি প্রাইভেট কার ভরে ডকুমেন্ট নেওয়া যায় নাই, মানুষ নামাই দিতে হয়েছে। এই তো তোমার নিজেরই তুমি ডকুমেন্ট বানাইছিলে নাকি? হ্যাঁ, একটা গভর্নমেন্ট টেন্ডারে আর কি। আচ্ছা, তো এগুলো কি পরে বেশিরভাগ কি তখন- হার্ডওয়্যারের স্পেসিফিকেশন নাকি? না না, এটা সাব স্টেশনের একটা টেন্ডার আর কি, হুম হুম। পাওয়ার গ্রিডে। হ্যাঁ, কিন্তু তুমি যে ডকুমেন্ট জমা দিলে। পিছনের সিটে তো দুজন বসে, হ্যাঁ, দুজনকে নামাই দিয়া পরে ওই সামনে একা যাইতে হয়েছে আর কি। আচ্ছা, কিন্তু এই ডকুমেন্টে কি দিছো, মানে এত বড় হলে কেন? না, এটা বড় টেন্ডার, টেন্ডারই বড়। টেন্ডারই বড়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হুম। এদের আনুষঙ্গিক জিনিসই বেশি থাকে, কোম্পানির প্রোফাইল, কোম্পানির না 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 না, কাগজপত্র একটা এগুলো। ইয়াতে ডকুমেন্টে আসলে অনেক কিছু থাকে, আপনার টেকনিক্যাল স্পেসিফিকেশন, এগুলার সার্টিফিকেশন, হুম। তারপরে বিভিন্ন বডির সার্টিফিকেশন যে আমার প্রোডাক্ট আসলে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। এই প্রোডাক্টটা সাপোজ আমার এখানে প্রায় 24টা ভলিউম হয়েছিল, মানে বড় বড়, যেটা আমি বাদাই করতে করতে 24টা বই হয়েছে একটা টেন্ডার। আচ্ছা আচ্ছা। 24টা বই মানে হচ্ছে 4 সেট যদি করি আপনার কত হইলো? 4 সেট করলে তো 4 24 96 কত সেট, হচ্ছে? 96। 96টা বই। হুম। 96টা বই তো আমার ওই পিছনে কার্টুন করার পরে আর জায়গা হয়নি। হ্যাঁ, তুমি গাড়ি শহর দিয়ে আসলে ভালো হতো। গাড়ি শহর, যে গাড়িটা দিয়ে দিলাম। ওই লেবার নিয়ে এটা উঠানো লাগছে করে। ঠিক আছে, তো দেখেন এই যে এই হচ্ছে প্রকিউরমেন্ট ডকুমেন্টেশন অবস্থা। তাহলে মানে সেলার প্রপোজালস, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইনপুট, যেটা আমাদেরকে সাপ্লায়ার বা ভেন্ডর সাবমিট করতেছে। ওইটা দেখে কিন্তু আমরা কি করব, প্রপোজাল এভালুয়েশন করব। ওই যে আমরা ওয়ার রুম শিখছিলাম, এই যে এভালুয়েশনে কিন্তু ওয়ার রুম ইউজ হয়, তাই না? সবাই মিলে বসে আমরা চেক করি, তাহলে একটু ইজি হয়। সো আউটপুট হচ্ছে সিলেক্টেড সেলার, আমরা ফাইনালি নেগোশিয়েট করে সিলেক্ট করলাম, তারপর তাদের সাথে কন্ট্রাক্ট সাইন করলাম। ঠিক আছে, আর বাকি আসলে যে ডকুমেন্টগুলো আমরা এখানে ইনপুট হিসেবে নিয়েছি সেগুলো আউটপুট হচ্ছে, আপডেট হচ্ছে। আর চেঞ্জ রিকোয়েস্টটা কিন্তু এটা একটু নর্মাল চেঞ্জ রিকোয়েস্ট না কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু কন্ট্রাক্ট রিলেটেড চেঞ্জ রিকোয়েস্ট। দিস ইজ ভেরি টাফ। এবার এই চেঞ্জ যদি করতে হয়, যেটা কন্ট্রাক্টে যদি ইম্প্যাক্ট পড়ে, তাহলে কিন্তু অনেক টাফ। মানে অনেক ডকুমেন্টে অনেক জায়গায় চেঞ্জ করতে হবে, অনেকজনের পারমিশন লাগবে। ঠিক আছে, আর যদি ইন্টারনালি কথা বলে টুকটাক চেঞ্জ করা যায়, দ্যাট ইজ ওকে। বা যদি এটা কন্ট্রাক্টের সাথে কোনো রিলেশন থাকে, তাহলে কিন্তু মানে লিগালকে ইনভলভ করতে হবে, ফাইন্যান্সকে ইনভলভ করতে হবে, প্রকিউরমেন্টকে ইনভলভ করতে হবে, ভেন্ডরের সিনিয়র লোককে ইনভলভ করতে হবে, দেন হ্যাঁ উই হ্যাভ টু গো ফর দ্যাট চেঞ্জ। সো সেটাকে আসলে কন্ট্রাক্ট চেঞ্জ রিকোয়েস্ট অনেক সময় বলা হয়, সিসিআর, কন্ট্রাক্ট চেঞ্জ রিকোয়েস্ট। তো দ্যাট ইজ এ সিরিয়াস ইস্যু যদি কন্ট্রাক্টের কোনো ক্লোজে বা টার্মস এর মধ্যে আপনি চেঞ্জ করতে চান। ঠিক আছে, এবং সেটা কিভাবে চেঞ্জ হবে সেটা কিন্তু একদম ফর্মাল প্রসেস থাকতে হবে, সেটা ফলো করে করতে হবে, এবং দুই পার্টিকে এগ্রি করতে হবে, না হলে তো করতে হবে না। সো এইটাই আমার মনে হয়, এখানে আর কিছু নাই। লিডার কনফারেন্স আমরা বুঝি যারা পার্টিসিপেট করছি, নেগোসিয়েশনস, এই যে আমি নেগোসিয়েশনের যে বলছিলাম, মেডিয়েশন, আরবিট্রেশন, লিটিগেশন, ঠিক আছে, লিস্ট ডিসেবল অপশন, হ্যাঁ, আইনের আশ্রয় নেওয়া সবচেয়ে লিস্ট ডিসেবল অপশন, তার আগে আসলে সলভ করার চেষ্টা করা উচিত। এটা আসলে বইয়ের মধ্যে নাই, এটা দরকারও নাই আপনার, যে এখানে যে স্লাইডটা আছে, কন্ডাক্ট প্রকিউরমেন্ট নেগোসিয়েশন প্র্যাকটিস। আমি বলছিলাম যে যারা প্রকিউরমেন্টে জব করেন, তাদের ট্রেনিং এ দেওয়া হয় নেগোসিয়েশন স্কিলের উপরে, তাই না? দেখবে যে অনেক সফট স্কিল ট্রেনিং আছে, হাউ টু নেগোশিয়েট। সো এই যে দেখেন, এইসব টেকনিক একটু পড়ে নিয়েন, যারা মানে মাঝে মাঝে পার্টিসিপেট করেন এইসব জায়গায়, এসব জানলে আপনার হেল্প হবে। এই যে যেমন কি অ্যাটাকস, পার্সোনাল ইনসাল্ট, অ্যাটাক করে, আরে আপনি তো পারেনই না, আপনি হবে না আপনার দ্বারা। তারপরে খেয়াল করছেন গুড গাই ব্যাড গাই, যে টিমটা আপনার সাথে নেগোশিয়েট করতে আসে, তাদের মধ্যে একজন আপনার পক্ষে খুব কথা বলে যে হ্যাঁ না এটা ভালো, আবার আরেকজন আপনার বিপক্ষে কথা বলবে। ঠিক আছে, গুড গাই ব্যাড গাই।
ডেডলাইনের ভয় দেখাবে যে এটা বুঝি আজকের মধ্যে যদি আপনি প্রাইস না কমাতে পারেন তাহলে কিন্তু কাজ আর আপনাকে দিতে পারবেন। লাইন মিথ্যা কথা বলে। তারপরে লিমিটেড অথরিটি, আমার তো পারমিশন না, এটা করতে গেলে আবার সচিবের পারমিশন লাগবে, আর সচিব সাহেবকে আবার মন্ত্রীর পারমিশন লাগবে, এটা ভাই করতে পারবো না। দেখেন কিভাবে কি করা যায়। মিসিং ম্যান, আজকে তো বস ছুটিতে আছে, 1 মাসের ছুটিতে গেছে নিউ ইয়র্কে, 1 মাসের মধ্যে আর বস আসবে না। আজকে যদি সাইন না নিতে পারি তাহলে কিন্তু প্রজেক্ট আর পাচ্ছেন না, 1 মাস ওয়েট করতে হবে। এই যে এই সমস্ত কাজ করে কিন্তু কি করা হয়, নেগোশিয়েট করা হয় ভেন্ডরের সঙ্গে। সেগুলো আপনার জানা থাকলে আপনারও সুবিধা হবে বোঝার জন্য যে কি হচ্ছে আসলে। এই দুইটা আসলে মেইন আউটপুট, সিলেক্টেড সেলার এবং হচ্ছে এগ্রিমেন্টস। এবং এখানে বলা আছে এগ্রিমেন্টস এর মধ্যে আসলে কি কি টার্মস এন্ড কন্ডিশনস থাকে। সো ফাইনালি আমরা যাচ্ছি কন্ট্রোল প্রকিউরমেন্টস। কন্ট্রোল প্রকিউরমেন্টস তার মানে কি, এটা কোন প্রসেসে? মনিটরিং এন্ড কন্ট্রোল। ঠিক আছে, মনিটরিং কন্ট্রোলের প্রসেস গুলো হচ্ছে কন্ট্রোল প্রকিউরমেন্টস। তার মানে আমরা এখন প্রকিউরমেন্টটা ক্লোজ করব। এবং এখানে কি কন্ট্রোল প্রকিউরমেন্টের ইয়াটা কি বলছিলাম, যে আমি যে অ্যাওয়ার্ড দিয়ে দিলাম কন্ট্রাক্ট, এরপরে কি হবে, ভেন্ডর কাজ শুরু করবে এখন। সো ভেন্ডর কাজ করে আমাকে সব ডেলিভারি দিল, ডেলিভারি শিডিউল অনুযায়ী ডেলিভারি হচ্ছে, কোয়ালিটি অনুযায়ী ডেলিভারি দিচ্ছে, এবং যে অ্যাসাইনমেন্ট দিচ্ছি টরে যা বলা ছিল সেটা সবকিছু আমি পাচ্ছি শিডিউল অনুযায়ী, পারফরমেন্স অনুযায়ী। যখন আমি পেয়ে গেলাম তখন আমি টার্মিনেশন ক্লোজে যে বলা ছিল যে আমি এইভাবে টার্মিনেট করবো, সেটা অনুযায়ী আমরা কন্ট্রাক্টটাকে টার্মিনেট করবো। সো কন্ট্রাক্টের সাইন হওয়ার পর থেকে শিডিউল অনুযায়ী ডেলিভারি পাওয়া পর্যন্ত, সাকসেসফুলি সব পাওয়া পর্যন্ত হচ্ছে পাওয়া, এবং ফাইনালি কন্ট্রাক্টটাকে টার্মিনেট করা, কি হ্যাঁ টার্মিনেট বা ক্লোজ করা, সেটাকে বলা হচ্ছে কন্ট্রোল প্রকিউরমেন্ট। কন্ট্রোল প্রকিউরমেন্ট প্রসেসের এটা হচ্ছে আমাদের বাউন্ডারি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, টার্মিনেশন একটা বলতে আমরা সবসময় মনে করি পজিটিভ টার্মিনেশন। সবসময় কিন্তু সব প্রজেক্ট পজিটিভলি টার্মিনেট হয় না বা সাকসেসফুলি টার্মিনেট হয় না। অনেক সময় প্রি ম্যাচিউর টার্মিনেশন হয়, তাই না? প্রি ম্যাচিউর মানে হয় ভেন্ডর ডেলিভারি দিতে পারে নাই, বা সে ব্যাংক্রাফট হয়ে গেছে, হ্যাঁ, বা বুঝতেছি যে সে এমন পারফরমেন্স করতেছে তার সাথে যদি আমি আগাই তাহলে আসলে প্রজেক্ট কোনোদিনও শেষ হবে না। সো এই ধরনের কেসে আমরা প্রি ম্যাচিউর টার্মিনেশন করি। তখন টার্মিনেশন ক্লোজে কিন্তু বলা থাকে যে প্রি ম্যাচিউর যদি টার্মিনেট হয় তাহলে হোয়াট উইল হ্যাপেন। জেনারেলি যেটা প্র্যাকটিস হয়, গুড প্র্যাকটিস, সেটা হচ্ছে যে সে যতটুকু কাজ করছে ওটুকু ডেলিভারি দেওয়া হয়, হ্যাঁ, আর বাকিটা তাকে দেওয়া হয় না, এবং ওটুকু ডেলিভারি তার কাছ থেকে নেওয়া হয়। ঠিক আছে, এবং কন্ট্রাক্টটাকে ফাইনালি ক্লোজ করা হয়। সো এই জিনিসটা মাথায় মনে রাখতে হবে। কিন্তু এই যে কি যেন সেদিন ইয়ে দিল, হ্যাঁ, যে পরীক্ষায় প্রশ্ন কিন্তু যেমন চেঞ্জ ম্যানেজমেন্ট থেকে অনেক প্রশ্ন আছে, চেঞ্জ ম্যানেজমেন্ট থেকে আরেকটা প্রশ্ন আসে ক্লোজিং থেকে। ঠিক আছে, প্রজেক্ট ক্লোজিং, এটা কিন্তু বেশিরভাগ জায়গায় আমরা প্রজেক্ট ক্লোজিং করি খুব তাড়াহুড়ার মধ্যে দিয়ে। ঠিক আছে, আর টাইম নাই। যেমন শুরু করি খুব তাড়াহুড়া করে, প্রজেক্ট শেষ হয় কিন্তু খুব তাড়াহুড়া করে। মানে দেখা যায় ডকুমেন্টেশন ঠিকমতো আর্কাইভ করা হয় নাই, সবকিছু ঠিকমতো সাইন হয় নাই, তার আগে দেখা যাচ্ছে যে রিসোর্স ওদিকে এ টানে নিয়ে গেছে, ও টেনে নিয়ে গেছে, কোথায় কোনটা চলে গেল কোনো জ্ঞান নেই। ঠিক আছে, এবং লেসন লার্ন কোনো শেয়ারও হচ্ছে না। এইভাবে কিন্তু হইচই বা খুব দ্রুত হয়ে যায়। বলেন। সেটা হলো যে ধরো কোনো একজন ভেন্ডর একটা কাজ পেলো, মাঝ পথে তাকে কোনো তার জব স্যাটিসফাইড মানে কাস্টমার স্যাটিসফাইড হলো না তার জবে, তাকে ওখানে তার ক্লোজ করে ফেললো, হ্যাঁ, জব সে সেক্ষেত্রে তুই যে বললেন যে আপনি বললেন যখন ক্লোজ করলো সেক্ষেত্রে তার ক্লোজিং পর্যন্ত যে কাজ করছে সে অনুযায়ী তার পেমেন্ট করা হলো, কিন্তু সেক্ষেত্রে কাস্টমার তো একটা সাফার হলো, তাই না? যে তার যেই টাইমে কাজটা কমপ্লিট হবে তো সেই হিসাবে তার কাজটা কমপ্লিট হলো না, তার হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে সে কি পানিশমেন্ট নিবে কোনো ভেন্ডর থেকে তখন একটা এরকম? এটা বলাই থাকে, ক্লোজের মধ্যে থাকে। অনেক সময় আমি খুব সহজ ভাষায় মানে জেনারেল কি বলে এটাকে, টানটা বাড়তেছে না, মানে খুব ভদ্র ভাষায় বললাম আর কি, যেটা আসলে যে যতটুকু কাজ করে ওটুকু দেওয়া হয়, কিন্তু আসলে বেশিরভাগ জায়গায় দেওয়া হয় না। এরকম হতে পারে যেহেতু তুমি ডেলিভারি দিতে পারো না, ইউ উইল নট গেট এনিথিং। ঠিক আছে, এটা হতে পারে। সবসময় আমি মানে ভদ্র ইয়াতে বললাম আর কি, যে এটা হলে সবার জন্য যাই হোক না কেন একটা উইন-উইন সলিউশন হয় কি, আর না হলে আসলে একজন লুজার হয়ে যায়। দুই সাইডে লুজার হয়, কারণ ভেন্ডর তো টাইম নষ্ট হয়ে গেছে বায়ারের। আচ্ছা, সো লেটস সি আইটি2 তে কি আছে। দেখেন আইটি2 তাহলে এখানে আমাদের মেইন ইনপুট কি দেখেন তো, আমাকে একটু বলেন যে এখানে কন্ট্রোল প্রকিউরমেন্টস, এখানে মেইন ইনপুট কি হবে? অনেক ইনপুট,
what is the main input? এগ্রিমেন্ট হুম, এই যে আপনার সাথে যে কন্ট্রাক্টটা সাইন হলো সেইটাই তো এখন এক্সিকিউট করা হবে, সেটাই তো কন্ট্রোল। এটা কি, এটা আসলে কি এক্সিকিউশন, তাই না? মানে কন্ট্রাক্টের হুম। এক্সিকিউশন। সো এগ্রিমেন্টটা এবং তার সাথে যদি সাপোর্টিং প্রকিউরমেন্ট ডকুমেন্টেশন থাকে সেটা আপনাকে হেল্প করতে পারে, কিন্তু মেইনলি হচ্ছে কি এগ্রিমেন্টস। এগ্রিমেন্টস অনুযায়ী আর ইউ গেটিং ডেলিভারি, ঠিক আছে? অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার ইউ হ্যাভ টু 100% এনশিওর যে এগ্রিমেন্ট অনুযায়ী আমার ভেন্ডর সাপ্লায়ার সবকিছু টাইমলি উইথ দ্য পারফরমেন্স, টার্গেটেড পারফরমেন্স উইথ কোয়ালিটি সে আমাকে সবকিছু দিচ্ছে। তো সেটা হচ্ছে, সেই জন্য মেইন ইনপুট হচ্ছে এগ্রিমেন্টস, আর সাপোর্টিং তার হেল্পফুল ডকুমেন্টেশন হচ্ছে প্রকিউরমেন্ট ডকুমেন্টেশন। আচ্ছা, আর এখানে আর কি কি জিনিস দিচ্ছে, আরেকটা দেখেন ওয়ার্ক পারফরমেন্স ডাটা। এই যে ওয়ার্ক পারফরমেন্স ডাটাটা কার ওয়ার্ক পারফরমেন্স ডাটা? ওই যে সাপ্লায়ার যে আপনাকে বিভিন্ন জিনিস দিচ্ছে, ঠিক আছে? মানে এই যে প্রসেসটার প্রকিউরমেন্ট যে আপনি এখন কন্ট্রাক্ট অনুযায়ী এক্সিকিউট হচ্ছে সেইটার পারফরমেন্সটা কিরকম হচ্ছে সেই ডাটাটা। কোয়ালিটি রিপোর্ট, এই যে ভেন্ডরের, বুঝছেন, ভেন্ডরের কোয়ালিটি রিপোর্টস, যে সে আসলে সব কোয়ালিটি জিনিস এনশিওর করে আমাকে দিচ্ছে কিনা, সেই কোয়ালিটি রিপোর্টটা। সো এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা ছাড়া আপনার অ্যাকসেপ্টেন্স ইউজাররা করবে না আসলে। সো এখানে আমরা দেখেন কি কি করতেছি ভেরিফাই করার জন্য। এগ্রিমেন্ট অনুযায়ী এক্সপার্ট জাজমেন্ট ইউজ করতেছি, ক্লেমস অ্যাডমিনিস্ট্রেশন করতেছি। ক্লেমস অ্যাডমিনিস্ট্রেশন বুঝতেছি মানে কন্ট্রাক্টের মধ্যে যা যা বলা আছে সবকিছু তো ক্লেম করা যাবে, তাই না? আমি অ্যাজ এ সাপ্লায়ার সেটা আমি ক্লেম করে পাইতে হবে আমাকে। তো সেটা এনশিওর করতে হবে যে আমার যত ক্লেমস ছিল সব আমি পাইছি কিনা। আবার যদি আপনি বায়ার সেলার হন, আপনারা কিন্তু অনেক ক্লেমস আছে। ক্লেমস আছে কি, যে আপনার হয়তো কোয়ার্টারলি টাকা পাওয়ার কথা, আপনি কোয়ার্টার পার হয়ে গেল, সেকেন্ড কোয়ার্টার পার হয়ে গেল, ইউ আর স্টিল নট গেটিং ফার্স্ট কোয়ার্টার মানি। সো কি হলো, মানে আপনারা কিন্তু ক্লেম ডিউ হয়ে যাচ্ছে। সো আসলে দুই পার্টির ক্লেমিং যাতে ঠিক থাকে, এটা প্রজেক্ট ম্যানেজারকে কিন্তু এনশিওর করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় নিজেদের কাজ দিয়ে ব্যস্ত থাকি, যে আমার এটা পাই না, এটা পাই না, এটা পাই নাই, কিন্তু আসলে সাপ্লায়ার বা সেলার সে কি আসলে টাইমলি টাকা পাচ্ছে কিনা। আমি ভাবি যেটা তো প্রজেক্ট ম্যানেজার, এটা আমার কাজ না, আমি তো আর টাকা দিচ্ছি না, কিন্তু আপনার কিন্তু টাকা দেওয়ার কথা ফাইন্যান্সের, কিন্তু আপনাকে কিন্তু এনশিওর করতে হবে যে আসলে সে কোয়ার্টারের পরে কোয়ার্টার 1 এর পরে টাকাটা পাইছে কি। এরকম যদি হয় কোয়ার্টার 1 এ পাই নাই, কোয়ার্টার 2 তেও পাই নাই, অবশ্য আপনার কোয়ার্টার 1 পরে টাকা পাওয়ার কথা, কোয়ার্টার 3 তে গিয়ে দেখবেন যে আসলে ভেন্ডর আপনার সাথে ভালোভাবে কথাই বলতেছে না। ইউ ডিড নট ডু এনিথিং রং, বাট ভেন্ডর ইজ নট টকিং উইথ ইউ, মানে স্মুথ কোনো টকিং করতেছে না, সে কথা বলতেছে না, ডিসকাস করছে না। কারণ কি, অলরেডি কিন্তু ইজ নট পেইড। ঠিক আছে, হ্যাপিনেস কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার সাইডে, ওই সাইডে। সো আপনার ইয়াই হ্যাপি না, তাহলে হাউ ডু দে ওয়ার্ক ফর ইউ। এই জন্য অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনাকে এদিকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে যে আসলে সে পেমেন্ট পেলে কিনা। কারণ যদি পেমেন্ট ঠিক মতো পায় তাহলে কিন্তু কাজের মোটিভেশনটা ওইরকম থাকবে। আর আপনার দরকার হচ্ছে তার কাজের মোটিভেশন, ওটা যদি আপনি এনশিওর করতে না পারেন, ইউ উইল বি সাফারার, ইউর অর্গানাইজেশন উইল বি সাফারার, এবং ইউ উইল বি ব্লেমড, নট দ্য ভেন্ডর ইজ ব্লেমড। ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু অনেক সময় আমরা প্রজেক্ট ম্যানেজাররা ভাবি যে আমার তো এটা দায়িত্ব না, পেমেন্ট দিবে প্রকিউরমেন্ট, সে দিচ্ছে না, আমি কি করব? নো, ইউ হ্যাভ টু ডিল উইথ দিস অলসো, ইউ হ্যাভ টু পারসিউ। হ্যাঁ, আচ্ছা, ডেটা অ্যানালিসিসের মধ্যে পারফরম্যান্স রিভিউ, ভেন্ডরের পারফরম্যান্স রিভিউ, আর্ন ভ্যালু অ্যানালিসিস যদি ইউজ করেন ভেন্ডরের, যে আমরা যেগুলো শিখছিলাম, শিডিউল পারফরম্যান্স, কস্ট পারফরম্যান্স, স্কোপ পারফরম্যান্স, তাহলে আমরা এটা ইউজ করতে পারি। ট্রেন্ড অ্যানালিসিস, ভেন্ডর কি শুরুতে হয়তো খারাপ পারফর্ম করছে, এখন কি কমতেছে নাকি আরো খারাপ হতেছে, ঠিক আছে, হোয়াট ইজ দ্য ট্রেন্ড, সেটা অ্যানালাইসিস। আর ইন্সপেকশন এন্ড অডিট আমরা অনেকবারই করছি, ঠিক আছে, ইন্সপেক্ট করে দেখা, কি দেখা, এই যে কোয়ালিটি রিপোর্ট, তারপর সে যে ডেলিভারি দিচ্ছে সবগুলো এনশিওর করা, যেটা আমরা নর্মালি আইটিতে ইউএটি বলি, অনেক জায়গায় পিএটি বলে। হ্যাঁ, তো আরো বিভিন্ন নাম আছে, ইঞ্জিনিয়ারিং এ অনেক ডিফারেন্ট নাম আছে, কনস্ট্রাকশন ডিফারেন্ট নাম আছে। সেটা ইন্সপেক্ট করে আমার যে ডেলিভারি দেওয়ার কথা সেটা পাচ্ছে কিনা চেক করা, আর অডিট করে এনশিওর করা যে সমস্ত প্রসেস মেইনটেইন হয়েছে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু আপনার প্রজেক্টে অন্য কিছু অডিট হোক বা না হোক, ইউর প্রকিউরমেন্ট প্রসেস উইল বি অলওয়েজ অডিটেড। এটা তো জানেন নাকি, সব বড় অর্গানাইজেশনে প্রকিউরমেন্ট প্রসেস কিন্তু অডিট করা হয় প্রজেক্টের। ঠিক আছে, অন্য কিছু কি করছে না, যেটা আপনি যে টাকা এতগুলো গেল সেটা আসলে প্রসেস ফলো করছেন কিনা, নাকি আপনি কোনো অন্য কিছু করছেন। সো দ্যাটস ওয়াই অডিট, যে আপনি প্রকিউরমেন্ট রিলেটেড সমস্ত প্রসেস ফলো করছেন কিনা, ভেরি ক্রিটিক্যাল। সো ফাইনাল আউটপুট কি, ক্লোজ প্রকিউরমেন্টস, মানে we have got as per the agreement all the deliveries
So we are closing the procurements. আর যদি premature হয়, that also will be deal through this output. ঠিক আছে, close procurements. প্রকিউরমেন্ট ডকুমেন্টেশন সব আপডেট হবে। প্রকিউরমেন্ট ডকুমেন্টেশনের মধ্যে কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, যত ধরনের কমিউনিকেশন হবে ভেন্ডরের সাথে, এটা মেইলে হোক, কাগজ কলমে হোক, চিঠিতে হোক, ফাইলে হোক, হ্যাঁ, এভরিথিং, তারপরে চ্যাটে হোক, সবকিছু কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবগুলো আসলে প্রিজার্ভ করা, কারণ এটা যে কোনো সময় যে কোনো জিনিস রাখতে পারে। ঠিক আছে, এটা কিন্তু একটা মনে রাখতে হবে। একদম 3 বছর আগে, 5 বছর আগের কিন্তু মেইল উদ্ধার করতে হয়, যে মেইলে কি বলা ছিল, বুঝতে পারছেন? সো নাইলে দেখবেন যে আপনাকে সবাই দোষ দিচ্ছে, অথচ আসলে আপনার দোষ না, হয়তো একটা ডিসিশন নেওয়া হয়েছিল সবাই মিলে, আর সবাই ভুলে গেছে, বলতেছে কি ব্যাপার, এটা কেন হয় নাই। এখন আপনি যদি মেইল গেটে বের করে না দেখাতে পারেন যে এটা তো আপনারই ডিসিশন দিচ্ছিলেন, যেটা হবে না, তখন কিন্তু আপনি কিন্তু ইয়ার মধ্যে পড়বেন আর কি। হ্যাঁ, সো এই জন্য সমস্ত কমিউনিকেশন উইথ ভেন্ডরস, ঠিক আছে, তারপরে যে আমরা কি বলে স্টিয়ারিং কমিটি, ইমপ্লিমেন্টেশন কমিটি, নানান ধরনের কমিটি তৈরি হয় প্রজেক্ট চলার সময়। এদের সাথে যত ধরনের মিটিং হবে, মিনিটস হবে, সবকিছু আপনাকে স্টোর করতে হবে, একদম ফোল্ডার করে করে রাখতে হবে, এবং অ্যাট এনি টাইম যাতে আপনি কুইকলি ওটা উদ্ধার করতে পারেন এবং মানে সাপোর্টিভ ডকুমেন্টেশন হেল্প করতে পারেন, সেটা এনশিওর করতে হবে। ঠিক আছে, আর চেঞ্জ রিকোয়েস্ট কিন্তু থাকবেই, সব কন্ট্রোলে চেঞ্জ থাকবেই। সো এই হচ্ছে আমাদের ক্লোজ ডকুমেন্ট প্রসেস, ইন্সপেকশন অডিট। অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট তো আপডেট হবেই, তাই না? আমরা এখন খেয়াল করছি তো না, আমরা লাস্টে যতগুলো প্রসেস করতেছি শেষের দিকে এসে সব প্রসেসে কিন্তু কি হচ্ছে, অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট কিন্তু শুধু ইনপুটে না, সেটা আউটপুটে এসে আপডেটও হচ্ছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, এখন তো আসলে অনেক ধরনের ইনফরমেশন জেনারেট হচ্ছে, অনেক ধরনের নলেজ ক্রিয়েট হচ্ছে, অনেক ধরনের ফাইল নতুন নতুন প্রডিউস হচ্ছে, যেটা কি আপনার অর্গানাইজেশনের প্রসেস অ্যাসেটকে বাড়াবে। আর এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এটাও কিন্তু 3 জায়গায় আপডেট হয়, কেউ কি খেয়াল করছেন? এই 3 জায়গায় কোথায় কোথায় আপডেট হয়, এইটা জানেন না, চপ্পল সময় পাবেন কিনা। আমাদের নেক্সট আমার যদি ক্লাস নিয়ে একটা, তাহলে প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করবো যে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর 3টা জায়গায় আপডেট হয়, মানে আউটপুটে আছে। আপডেট মানে কি, আউটপুটে আছে, সেটা 3টা কোন জায়গায় এবং কেন আসলে। ঠিক আছে, কারণ আমরা কিন্তু মনে আছে, আমরা ইএফ যখন করছিলাম তখন বলছিলাম ইএফ হচ্ছে এমন জিনিস যেটা আসলে টিমের কন্ট্রোলের বাইরে, তাই না? যেমন টেস্টাল, এটা 2টা, এক্সটার্নাল আর ইন্টারনাল। এটা আমরা বলছিলাম বেশিরভাগই টিমের কিন্তু কন্ট্রোলের বাইরে। আমি এক্সটার্নাল পলিটিক্স, ইকোনমিক এগুলো তো আমি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার বা টিম আমি কিছু করতে পারি না, কিন্তু ইন্টারনাল অনেক কিছু কিন্তু আপডেট হবে। ঠিক আছে, সে দেখবেন যে 3টা জায়গায় হচ্ছে, কেন এটা আপডেট হলো সেটা আসলে একটু ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এবারটা একটু জানা দরকার যে আসলে কোন 3 জায়গায় এবং কেন। অর্গানাইজেশন প্রসেসের অনেক জায়গায় আপডেট হবে, এটাও আপনার বের করে দেখতে পারেন কয় জায়গায়। আমার মনে হয় 10-12 জায়গায় আপডেট হবে, সেটা সবসময় হতেই থাকবে, কারণ যেহেতু আমি অর্গানাইজেশনে কাজ করতেছি এবং উই আর প্রডিউসিং লট অফ নিউ থিংস, নিউ নলেজ, নিউ ফাইলস, রেকর্ডস। এই যে টার্মিনেশন, আমরা টার্মিনেট করবো আর কি, প্রিম্যাচুর টার্মিনেট হলে কি হবে সেটাও। আর এটা আসলে পিএম ব্লকের না, আমরা নর্মালি প্র্যাকটিস করি এই জিনিসগুলো। হোয়াট মাস্ট বি ডান ডিউরিং ক্লোজ প্রকিউরমেন্ট, প্রোডাক্ট ভেরিফাই করি, কোনো যদি ওপেনিং সেটেলমেন্ট থাকে, ঠিক আছে, তাহলে সেটা নেগোশিয়েট করে ফাইনালি সেটেলমেন্ট করি। প্রজেক্টে কিন্তু কিছু না কিছু ইয়া থেকে যায় আসলে, হ্যাঁ, লুপ থেকে যায়, সেটা আসলে সবাই মিলে নেগোশিয়েট করে সেটেল করতে হবে। ফাইন্যান্সিয়াল সব ক্লোজার হচ্ছে কিনা, অডিট হচ্ছে কিনা প্রকিউরমেন্টের, সব রেকর্ডস আপডেট করছি কিনা আমরা প্রকিউরমেন্ট রিলেটেড, তারপরে কন্ট্রাক্ট পারফরমেন্স রিপোর্টিং, মানে কন্ট্রাক্টে যা যা ডেলিভারি দেওয়া ছিল সব অনুযায়ী পাইছে কিনা, এবং করে কন্ট্রাক্টটা ক্লোজ করা, লেসন লার্ন, তারপর প্রকিউরমেন্টের যত ফাইল তৈরি হলো সেগুলোকেও আর্কাইভ করা। এবং আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এই কথাই বলতেছি, প্রকিউরমেন্ট প্রসেস ইজ অলওয়েজ ফর্মাল, এটা মাথায় একদম ঢুকায় রাখতে হবে, অলওয়েজ ফর্মাল। ঠিক আছে, সো আমরা শেষ করলাম, তাহলে আমি ইয়াতে যাচ্ছি, 10 মিনিটের ব্রেকে যাচ্ছি। হ্যাঁ, এরপরে এসে আমরা শুরু করবো হচ্ছে ইন্টিগ্রেশন। ওকে, তো ভাই পয়েন্ট অফ টোটাল অ্যাজাম্পশন একটা বলছে ম্যাথ একটা ইয়ে থাকে, একটা অঙ্ক আছে।
ঠিক আছে, আমরা বেদ থেকে এসে ওকে ঠিক আছে। সো আমরা যে ইনসেনটিভের দুইটা কন্ট্রাক্ট টাইপ ছিল না, একটা হচ্ছে ফিক্সড প্রাইস, হ্যাঁ, এফপি ইনসেনটিভ ফি ফিক্সড প্রাইসের ক্ষেত্রে, আবার সেম কিন্তু ছিল হচ্ছে কস্ট রিএম্বার্সেবল ইনসেনটিভ ফি টাইপ কন্ট্রাক্ট। হ্যাঁ, এই যে ইনসেনটিভ ক্যালকুলেশনের জন্য একটা আসলে অঙ্ক আছে যে আমরা আসলে কত ইনসেনটিভ দেবো তাকে, সেটা আমরা কিন্তু আগেই কন্ট্রাক্টের সময় বলে দিতে পারি যে আমরা কত ইনসেনটিভ দেবো, যেহেতু পারফরমেন্সের সাথে রিলেটেড এটা, যে পারফরমেন্স বাড়লে সে এরকম একটা ইনসেনটিভ পাবে। এখন এই ইনসেনটিভ ক্যালকুলেশনের জন্য একটা ফর্মুলা ইউজ হয়, এটা আসলে পিএমবকে জাস্ট মেনশন আছে কিন্তু কোনো অঙ্কটুকু করা নেই। এই অঙ্কটা করতে হবে রিতার বই থেকে, রিতায় 4-5টা পেজ আছে এই অঙ্কের উপরে। হ্যাঁ, সো এটা অবশ্যই পড়বেন এবং সব ইয়াতেই কোশ্চেন পাবেন যেটা সলভ করা যাবে আর কি, করলে কয়েকটা প্র্যাকটিস করলেই হবে। পরীক্ষায় খুব রেয়ারলি আসে, আর যদি আসে তাহলে একটা মানে দুইটাও কোশ্চেন পেতে পারে না কেউ, যদি আসে, আর না আসলে আসবে না। সো পিএমবক আসলে মেইনলি বলা হয়েছে যে ফিক্সড প্রাইস ইনসেন্টিভ ফি, সেই টাইপ কন্ট্রাক্টে আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারি ইনসেন্টিভ ক্যালকুলেশনের জন্য বা ফি ক্যালকুলেশনের জন্য ফি। সো এটা বোঝার জন্য ফর্মুলা তো পরে লিখতেছি, তার আগে লেখা দরকার যে আমরা যখন কোনো একটা জিনিস কিনি বা হ্যাঁ কোনো একটা যে বায়ার হিসেবে কিনি, তখন আমরা কি বলি, প্রাইস, তাই না? যে এত প্রাইসে কিনলাম জিনিসটা। এই প্রাইস ইকুয়ালটি আসলে কি, খুবই সহজভাবে আমরা জানি এই জিনিসটা বানাতে যত টাকা লাগছে কস্ট, প্লাস যার কাছ থেকে কিনছি সে তার এমনি দিবে না, সে একটা প্রফিট নেবে বা ফি নিবে, এই দুইটা যোগ করে হয় প্রাইস, তাই না? রাইট। ঠিক আছে, জেনারিক এটা প্রাইস ইকুয়াল টু কস্ট প্লাস ফি। সো আমি অ্যাজ এ বায়ার, হ্যাঁ, টোটাল কত প্রাইস আমার খরচ হচ্ছে, টোটাল প্রাইস, টোটাল কত কস্ট আমি দিচ্ছি এবং টোটাল কত ফি আমার সেলারকে দিচ্ছি, সেইটা আসলে এই ইকুয়েশনে আমরা ক্যালকুলেট করতে পারি। এখন করা হয় কি যে আমরা যদি ইনসেন্টিভটা আনলিমিটেড রেখে দেই, যে আসলে কত পরিমাণ ইনসেন্টিভ দেবো, তাহলে দেখা যাবে সে পারফরমেন্স করতে থাকবে আর ইনসেন্টিভ নিতে থাকবে, তাহলে আসলে আমাদের ফিক্সড প্রাইস করে লাভ হবে না। সো ভেন্ডরটা কি করে, ভেন্ডর না তো যারা বায়ার, তারা আসলে চেষ্টা করে একটা সিলিং দেওয়ার জন্য, তারা একটা সিলিং পয়েন্ট সেট করে, এটাকে বলে সিলিং প্রাইস। সিলিং প্রাইস, ঠিক আছে? তো সিলিং প্রাইস মানে হচ্ছে এটা একটা ম্যাক্সিমাম কস্ট, হ্যাঁ, যেটা এর চেয়ে বেশি থাকে। ম্যাক্সিমাম কস্ট যে কোনো কারণে যদি দেখা গেল কি হয়, ভেন্ডর আসলে কাজ করতে গিয়ে হয় না যে কস্ট বেড়ে যায়, কোনো কারণে ধরা হয়েছিল 30,000 টাকা কিন্তু আসলে 35,000 হয়ে গেছে বা 40,000 হয়ে গেছে, এই যে টাকাটা 10,000 বেড়ে গেল। তো বেড়ে গেলে এই কন্ট্রাক্টে যেটা করা হয় তখন আসলে শেয়ার করা হয়, বায়ার এবং সেলারের রেশিও ধরা হয় শুরুতেই। এখানে কন্ট্রাক্টটা লেখার সময় ধরা হয় যে 80-20 বা 60-40 বা 70-30, বা শুধু পরীক্ষায় বলা থাকতে পারে যে বায়ার্স শেয়ার রেশিও হচ্ছে 80%। তার মানে যদি কোনো এক্সট্রা খরচ হয়ে যায় আমাদের টার্গেট প্রাইস থেকে, ঠিক আছে, টার্গেট প্রাইস থেকে যদি এক্সট্রা কোনো খরচ হয় তাহলে তার 80% দিবে হচ্ছে বায়ার আর 20% দিবে হচ্ছে সেলার, ঠিক আছে? কিন্তু এমন হয়ে গেল যে এই খরচটা টোটাল কস্ট এত বেশি হয়ে গেল যেটা আসলে মানে এক্সিড হয়ে যাচ্ছে। কিসের এক্সিড হয়েছে? সিলিং প্রাইসের। সিলিং প্রাইস ধরা হয় এর চেয়ে বেশি একটা প্রাইস, যে ধরেন আমরা এক্সাম্পলটা দেখবো, দেখলে বুঝতে পারবো যে সিলিং প্রাইস ধরা হয় আরো বেশি। সো কোনো কারণে খরচটা যদি সিলিং প্রাইসের বাইরে চলে যায় তাহলে 1 পয়সা আর বায়ার দিবে না, কারণ এটা আসলে ইনক্যাপাবিলিটি অর ব্যাড পারফরমেন্স অফ দ্য ভেন্ডর অফ দ্য সেলার, নট এখানে আসলে রেসপন্সিবিলিটি বায়ারের না। সো দ্যাটস ওয়াই তখন কিন্তু সিলিং প্রাইস যদি এক্সিড করে যায় তাহলে যত টাকা এক্সিড করুক না কেন 1 টাকা কিন্তু দিবে না, ঠিক আছে? তো সেই জন্য আসলে সিলিং প্রাইস সেট করা হয়। আর এই যে কস্ট গুলো যখন অ্যাকচুয়ালি ঘটনা ঘটে, দুইটা জিনিস ফিক্স করা হয়, সিলিং প্রাইস আর হচ্ছে কত রেশিওটা কত, হ্যাঁ, এবং এর বাইরে যদি কস্ট চলে যায় তাহলে বাকি কস্টটা বিয়ার করতে হবে কাকে? সেলারকে, ঠিক আছে? সো দেখেন আমরা ইয়াতে যাই, যেখানে ওটা আছে অঙ্কটা সেখানে যাই। একটা অঙ্ক দেখাই আমি, এখান থেকে একটা করবো আর রিতা থেকে একটা অঙ্ক করবো।
যেখানে কন্ট্রাক্ট টাইপ করছিলাম সেখানে অঙ্কটা আছে, এই যে এখানে পয়েন্ট অফ টোটাল অ্যাজাম্পশন। এটা যে ফর্মুলাটা মনে রাখতে হবে, এটা একটা ফর্মুলা যেটা মুখস্থ করতে হবে আর কি। হ্যাঁ, এই যে এই ফর্মুলাটা, এটা পয়েন্ট অফ টোটাল অ্যাজাম্পশন মানে হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টের বেশি যদি আসলে টাকা খরচ করে তাহলে দেখা যাবে যে সেটা এই যে মানে যে ফিটা পাওয়ার কথা সেলারে সেইটা থেকে তখন কাটা যাবে আর কি, তার টাকা কম হয়ে যাবে। সো এটা আসলে বের করা হচ্ছে কে, সেলার বের করে তার নিজের কস্টকে মিনিমাইজ রাখার জন্য। কারণ এর চেয়ে বেশি যদি প্রাইস হয়ে যায়, 1% যদি বেশি হয় তাহলে আসলে তার টাকা তার ফি থেকে কমে যাবে। দ্যাটস ওয়াই সে আসলে অলওয়েজ ফোকাস থাকে যে আমি যাই করি না কেন আমার যাতে পয়েন্ট অফ টোটাল অ্যাজাম্পশনটা ওটা যাতে এক্সিড না করে। সো এটা কিভাবে বের করে দেখেন, যে কোনো একটা প্রজেক্ট শুরুর আগে আমরা বলতেছি, ভেন্ডর বললো যে আমার টাকা খরচ লাগবে হচ্ছে $30,000, এত টাকা লাগবে এই কাজটা করতে। আর আমি বললাম যে আমি তাহলে ঠিক আছে তোমাকে ইনসেন্টিভ দেবো হচ্ছে 15K 15K, আর এর সাথে আমি এটাও বলে দিলাম যে আমার সিলিং প্রাইস কিন্তু 60। তুমি যদি কোনো কারণে, তার মানে এখানে দেখেন খেয়াল করেন টোটাল কস্ট কত, টার্গেট কস্ট হচ্ছে 30, টার্গেট ফি 15, তার মানে টার্গেট প্রাইস কত হচ্ছে টিপি হচ্ছে 45,000। ঠিক আছে, কিন্তু এর অনেক উপরে কিন্তু একটা প্রাইস রাখা হলো 60। কোনো কারণে হতে পারে না, অ্যাক্সিডেন্ট হতে পারে, রিস্ক হতে পারে, যার কারণে প্রাইস অনেক বেশি বেড়ে গেছে বা ব্যাড পারফরমেন্স হতে পারে। হ্যাঁ, সেটারও কিন্তু আমি একটা সিলিং দিচ্ছি যে আমি আসলে এর মাঝখানে 15,000 পর্যন্ত আমি তোমাকে সাপোর্ট দেবো, এর চেয়ে বেশি হলে কিন্তু আমি আর সাপোর্ট দেবো না। দিস ইজ মাই সিলিং প্রাইস, এর উপরে আমি যাবো না। এবং আমার শেয়ার রেশিও হচ্ছে 80। তোমার যদি আমার এই টার্গেট কস্ট যেটা 30,000 এর চেয়ে বেশি যদি খরচ হয় তাহলে এরকম না যে আমি পুরাটা তোমাকে দেবো, যদি সিলিং প্রাইস টাচ করে নাই, 30 এখানে হয়ে গেছে 40 খরচ, তাহলে কি করবে তখন এই রেশিও অনুযায়ী শেয়ার হবে যে 80% আমি দেবো, এটার 80% কত, 10,000 টাকা, তাহলে এক্সট্রা 10,000 টাকা খরচ হচ্ছে, তাহলে 10-এর 80% হচ্ছে 8,000 টাকা আর 20% হচ্ছে 2,000 টাকা। তার মানে 80% বায়ার দিবে, বাকি 2% সেলারকে দিতে হবে। ঠিক আছে, দিয়ে এটাকে মানে রিস্কটাকে দুজন মিলে শেয়ার করতে হবে। কিন্তু সামহাও তাহলে কত 40 15 55 মতো আছে তাই না, কিন্তু এর চেয়ে বেশি যদি হয়ে যায় 50 খরচ হয়ে গেল, যেটা দেখা যায় 65, তাহলে বাকি 5,000 টাকা কিন্তু ব্যয় দিবে না, তাকে ইয়াকে দিতে হবে, সেলারকে দিতে হবে। সে 60-র উপরে কোনো টাকা দিবেন যেহেতু ওটা তার সিলিং পয়েন্ট। আচ্ছা, এখানে যদি সহজ যে অঙ্কটা আসে, 3 ধরনের অঙ্ক আসতে পারে। হ্যাঁ, 3 ধরনের অঙ্ক আসতে পারে। 3 ধরনের অঙ্কেরই এক্সাম্পল রিতাতে আছে। একটা আসতে পারে যে এরকম কেস হলো যে আপনাকে শুধু বললো পয়েন্ট অফ টোটাল অ্যাজাম্পশন বের করো, তখন খুবই সহজ, মানে আপনার বলা থাকবে কস্ট কত, টার্গেট কস্ট এবং কত ফি আপনি দিতে চাইছেন এবং সিলিং প্রাইস দেওয়া থাকবে, আর রেশিওটা বলা থাকবে। 80% বায়ার্স রেশিও মানে কি, 20% হচ্ছে সেলার্স রেশিও। ঠিক আছে, সেলার রেশিওটা আসলে ফর্মুলায় লাগে না, কিন্তু ক্যালকুলেশনে লাগবে যখন আপনি ফিটা ক্যালকুলেট করবেন। সেখানে যদি আমরা সিলিং প্রাইস বের করতে চাই তাহলে কি হবে দেখেন তো, এখানে কি হবে, পিটিএ ইকুয়াল টু বলতেছে হচ্ছে সিলিং প্রাইস কত 60 মাইনাস টার্গেট প্রাইস কত, টার্গেট প্রাইস মানে কি বললাম, টার্গেট কস্ট প্লাস হচ্ছে টার্গেট ফি, ওই যে প্রথমে যে ইকুয়েশনটা দেখালাম, তাহলে হচ্ছে 45,000 টাকা। ঠিক আছে, এটা সব মিলে ডিভাইড, কিন্তু পুরোটা মিলে ডিভাইড হচ্ছে কত 80% বায়ার্স শেয়ার রেশিও, তার মানে 80% মানে কি 0.8। ঠিক আছে, প্লাস হচ্ছে আপনার কত টোটাল কস্ট, টার্গেট কস্ট 30,000। সো এটা যদি আমরা বের করি তাহলে কি দাঁড়াবে, উপরে হচ্ছে 15,000 ডিভাইডেড বাই হচ্ছে 0.8 প্লাস হচ্ছে 30,000 টাকা, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে উপরে আসবে হচ্ছে 18,750 টাকা প্লাস হচ্ছে 30,000, তাহলে হচ্ছে 48,750 টাকা হচ্ছে আমার পিটিএ এই প্রজেক্টের জন্য। এর চেয়ে যদি আমি বেশি খরচ করে ফেলি সামহাও, তাহলে কিন্তু আমাকে আবার 20% টাকা দেওয়া লাগবে এজ এ সেলার। বায়ার হয়তো শেয়ার করবে কিন্তু 20% আমাকে দিতে হবে। এই 20% কোথা থেকে দেবো, জেনারেলি দিতে হবে আমার যে ফি 15,000 টাকা ছিল এর থেকে কমে যাবে। ঠিক আছে, সো তখন বায়ার কি চেষ্টা করে যে যাই হোক না কেন টোটাল যাতে আমার এত টাকার মধ্যে প্রাইস থাকে,
তাহলে আমি যেটা ফি পাওয়ার কথা সেটা আমি পাবো। এর চেয়ে কিন্তু যদি বেশি খরচ হয়ে যায় তাহলে তার ফি কিন্তু কমতে থাকবে, এবং আরো বেশি খরচ করে ফেললে পুরো দেখা যাবে ফি অনেক সময় জিরো হয়ে যেতে পারে। ঠিক আছে? আর যদি সিলিং প্রাইস টাচ করে, তার এক্সিড করে যায়, তাহলে কিন্তু 1 টাকাও আর দিবে না ব্যয়, তখন কিন্তু তার এই ফি তো ফি আরো মাইনাস হয়ে যেতে পারে, এরকমই তো হয়। ঠিক আছে? আচ্ছা, এখন এটা হচ্ছে এক টাইপের যে আপনাকে পিটিএ বের করতে বলবো। আর আরেকটা অঙ্ক আসতে পারে যে আপনার হয়তো আমরা প্রাইস কি টার্গেট প্রাইস কত এখানে 45, তাই না? কিন্তু ভেন্ডর ভালো পারফরমেন্স করলো, করে বললো যে আমার প্রাইস আসলে 30,000 হয় নাই, আমার 25,000 টাকায় কাজটা করতে পারছি আমি। তাহলে কি হলো? 5,000 টাকা কি হলো? বেঁচে গেল না? সেভ হলো, হ্যাঁ। হ্যাঁ, টার্গেট আমরা কস্ট বলছিলাম 30,000 টাকা, কিন্তু ভেন্ডর পারফরমেন্স করে বা কোনোভাবে সামহাও সে ম্যানেজ করে 5,000 টাকা বাঁচাতে পারছে। তাহলে এই অনুযায়ী তার ফি এখন কত হবে? দেখেন 5,000 টাকা বাঁচছে, তাহলে তার 20% কে পাবে? বাঁচলে সেভ করলে, মানে অঙ্ক কিন্তু দুইটা আসবে, একটা হচ্ছে পিটিএফ বের করা, 2 নম্বর হচ্ছে যদি টাকা সেভ করতে পারে তাহলে কে কত টাকা পাবে। হ্যাঁ, আর যদি এক্সিড হয়ে যায় তাহলে আসলে কে কত দিবে? হ্যাঁ, কে কত দিবে, ফিটা তখন কত হবে। সো এখানে কি হবে তাহলে? 5,000 টাকা বেঁচে গেল, তার 20% কত? 10,000 টাকা না? নাকি না? হ্যাঁ, না, 1,000 টাকা। 1,000 টাকা। 1,000 টাকা। তার মানে সে কিন্তু যদি বলে যে ভেন্ডর কত টাকা ফি পাবে, তাহলে কত হবে? 15,000 প্লাস 1,000 টাকা। 1,000। তার মানে 16,000 টাকা পেলো। কিন্তু যদিও সে নেগোশিয়েট করছিল যে আমি টাকা মানে খরচ করবো 45,000 টাকা পাবো টোটাল, কিন্তু যেহেতু সে পারফরমেন্স ভালো করছে দ্যাটস ওয়াই কিন্তু সে 1,000 টাকা বেশি পাচ্ছে। হ্যাঁ, আমরা একটা ছোট এক্সাম্পল দিয়ে বললাম। আর 4,000 টাকা কি হবে? 4,000 টাকা কিন্তু রেখে দিবে, বায়ার রেখে দিবে, তার কিন্তু খরচ হলো না। ঠিক আছে? তাহলে বায়ারের আসলে টোটাল কত টাকা খরচ হলো? ওই বায়ারের টোটাল খরচ হলো 25, যেটা অ্যাকচুয়াল কস্ট ছিল। আর ফি কত দিল? 16,000 টাকা। তাহলে 25 প্লাস 16 কত হচ্ছে? 41,000 টাকা। টোটাল খরচ হচ্ছে 41,000 টাকা। সো পরীক্ষা কিন্তু দুইটা আসে, যে টোটাল প্রাইস বের করো অ্যাজ এ বায়ার সাইডের, আর টোটাল ফি বের করো সেলার সাইডের। সো আমরা একটা ইয়ার অঙ্ক দেখি, তাহলে আমার মনে হয় তাহলে কিন্তু আরো দুইটা অঙ্ক দেখতে হবে। একটা হচ্ছে যদি আপনার টাকা বেঁচে যায় কি হবে, আর টাকা যদি বেশি লাগে তাহলে কি হবে। এখানে আমি রিতার বইতে চলে আসছি 520 নম্বর পেজে। হ্যাঁ, এই যে ফর্মুলাটা আছে এখানে দেখেন, এটি কিন্তু অন্য কোনো বইয়ে ওটা শেয়ার হয়নি কিন্তু ওই স্ক্রিনটা। ও না, আমার তো এখানে শেয়ার হয়েছে। সরি। হ্যাঁ, আমার মোবাইলে শেয়ার হচ্ছে, কিন্তু ল্যাপটপে আবার হচ্ছিল না আর কি। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে না যেটা এই ফর্মেটের কথা কিন্তু আমরা বললাম। যে এখন দেখেন পরীক্ষা আমি বলবো যে দুইটা, এটা এখানে একটা সিনারিও দেখাচ্ছে যেখানে দেখেন একটু আমরা সহজেই বুঝতে পারবো। সেটা হচ্ছে যে একটা এক্সাম্পল, এই যে কস্ট প্লাস ইনসেন্টিভ ফি কন্ট্রাক্টে দ্য কস্ট ইজ এস্টিমেটেড এত টাকা। ঠিক আছে? টোটাল কস্ট ধারণা করা হয়েছিল যে 2,10,000 টাকা, এবং টার্গেট ফি 25,000 টাকা আমি কাকে দেবো? বায়ারকে দেবো। The project is complete and the buyer has agreed that the cost were in fact 2,000, ঠিক আছে, 200K। তার মানে কি 10,000 কে বেঁচে গেছে না? আমরা কিন্তু পারফরমেন্স ভালো করছে, দ্যাটস ওয়াই কিন্তু 10,000 টাকা বেঁচে গেছে। প্রশ্ন হচ্ছে বিকজ দ্য সেলার্স কস্ট কেম ইন লোয়ার দ্যান দ্য এস্টিমেট কস্ট, দ্য সেলার শেয়ারস দ্য সেভিংস 80%, ওই যে 80-20 আর কি। এখন বলছে যে ফাইনাল ফি ক্যালকুলেট করো, ফি কে পাবে? বায়ার, সেলার। আর ফাইনাল প্রাইস কার? কাস্টমারের, তাই না? বায়ারের, যে কিনতেছে। এই দুইটাকে বের করতে বলছে। এখন দেখেন তাহলে টার্গেট ফি কিভাবে বের করবো? 10,000 থেকে 2,010, আর আসলে খরচ হয়েছে কত? অ্যাকচুয়াল কস্ট 2 লাখ, আর আমাদের ছিল 2,10,000 প্রথম টার্গেট কস্ট ছিল। তাহলে কত টাকা পাচ্ছে? হ্যাঁ, 10,000 টাকা বেঁচে গেছে। তাহলে 10,000 টাকার যদি আমাদের বের করতে হবে ফাইনাল ফি, তাহলে 20% কে পাবে 10,000 টাকার? হ্যাঁ, সেলার পাবে। তাহলে কত হচ্ছে?
তাহলে 25,000 টার্গেট দেওয়া ছিল, এর সাথে আরো 2,000 টাকা যোগ হবে, তাহলে কত পাবে সে? 2700 টাকা পাবে। হ্যাঁ, 27,000 টাকা পাবে। আর টোটাল ফি কত দিবে কাস্টমার বা বায়ার? এই যে অ্যাকচুয়াল কস্ট যেটা 2 লাখ হয়েছে তার সাথে 25 প্লাস কত, ওই যে 2,000 টাকা, টোটাল হচ্ছে 2,27,000 টাকা। সেটা টার্গেট প্রাইস বা টোটাল প্রাইস হবে কাস্টমারের বায়ারের পক্ষ থেকে। সো দেখেন এই যে অঙ্কটা এখানে করা আছে, এই যে 10,000 টাকা আমাদের সেভ হয়েছে, পজিটিভ সিনারিও এটা। তাহলে 20% ফি পে করতেছি আমরা, যেটা কে পাবে? সেলার পাবে, আর এটা হচ্ছে বায়ার ফাইনাল প্রাইস। সো তার এটা ছিল টার্গেট ফি, তার সাথে এক্সট্রা সে 2,000 টাকা ইনসেন্টিভ পেল। ঠিক আছে, আর ফাইনাল প্রাইস বায়ারের ক্ষেত্রে কি হলো? এই যে অ্যাকচুয়াল যেটা কস্ট প্লাস যেটা ফি আগে দিতে চাইছিল তার সাথে আরো এক্সট্রা 2,000 টাকা তাকে দিয়ে দিল। তাহলে এত টাকা আসলে প্রাইস হলো বায়ারের জন্য। ঠিক আছে, সো এই দুইটা আসলে বের করতে বলে, একটা বা দুইটা আপনাকে বের করতে বলবে। আর এরপরে আমি উল্টা সিনারিও দেখাচ্ছি। উল্টা সিনারিও মানে এখানে দেখেন, এখানে ঘটনা ঘটছে উল্টা, যে টার্গেট কস্ট ছিল 1,50,000, কিন্তু অ্যাকচুয়াল খরচ হয়ে গেছে কত? 2,10,000। সবাই দেখতে পাচ্ছেন 2,10,000, তার মানে কত টাকা খরচ হয়েছে? বেশি, নেগেটিভ হয়ে গেছে। তার মানে 60,000 টাকা এক্সট্রা খরচ হয়ে গেছে। তাহলে 60,000 টাকা যদি এক্সট্রা খরচ হয় তাহলে শেয়ারিং রেশিও কত? 60-40। তাহলে ফাইনাল ফি কত হবে? তার মানে সে 40% তাকে বিয়ার করতে হবে, যেহেতু নেগেটিভ। তাহলে 40% কত হয় 60,000 টাকার? 24,000 টাকা। তাহলে তার ফি পাওয়ার কথা ছিল 30,000, আর অলরেডি সে নেগেটিভ হয়ে গেছে কত? 24,000। তাহলে সে ফি কত পাবে? মাত্র 6,000 টাকা ফি পাবে। বুঝতে পারছি? তার কিন্তু ফি থেকে রিডিউস হয়ে গেল। আর ফাইনাল প্রাইস মানে বায়ারের জন্য কি হবে? বায়ারের জন্য দেখেন আগেরটাতে আমরা কি দেখছি, যে অ্যাকচুয়াল কস্ট প্লাস হচ্ছে ফি সবগুলো যোগ করা, তাই না? কিন্তু এখানে অ্যাকচুয়াল কস্ট কত হয়েছে? 2,10,000। স্লিং প্রাইস কত ছিল? 2 লাখ। তার মানে কি সে কি কোনো বিয়ার করবে এটা? সে তার কিন্তু ফাইনাল প্রাইস হবে, ক্যালকুলেশন যাই করেন না কেন ক্যালকুলেশন আর হবে না এখানে। সিলিং প্রাইস যে 2 লাখ বলছিল সেই 2 লাখ টাকাই সে দিবে, বাকি কিন্তু বিয়ার করতে হবে কাকে? সেলারকে। ঠিক আছে, সো দেখেন এই যে অঙ্কটা আমরা যদি নিচে দেখি তাহলে বুঝতে পারবো। এই যে এখানে ব্র্যাকেট দিচ্ছে মানে নেগেটিভ, এই যে টার্গেট কস্ট ছিল এত, আসলে খরচ হয়ে গেছে এত, তার মানে নেগেটিভ 60,000। তো তার 40% হবে সেলারের, তাহলে মাইনাস 24,000 টাকা। তাকে দেওয়ার কথা ছিল 30,000 টাকা, এখন কি হবে? তার মাইনাসে মাত্র 6,000 টাকা পাবে। আর ফাইনাল প্রাইস এই যে 21,000 টাকা ছিল প্লাস 6,000, ওই যে আগে যেভাবে ক্যালকুলেট করলাম আমরা, 2,16,000 হওয়ার কথা, কিন্তু অ্যান্সারটা খেয়াল করেন। এটা কিন্তু একটা মাথায় রাখতে হবে যে আমি কিন্তু সিলিং প্রাইসের বেশি 1 টাকাও দেবো না, ফলে আমি কিন্তু ফাইনাল প্রাইস হবে আমার 2 লাখ। 2,16,000 যদি আনসার দেন ভুল হয়ে যাবে, কিন্তু 2 লাখ হচ্ছে আমার সিলিং প্রাইস। তুমি খরচ বেশি করে ফেলছো, ইট ইজ ইয়োর, এই যে এখানে দেখবেন যে ব্যাখ্যা লেখা আছে নিচে, মানে ইট ইজ ইয়োর ফল্ট, ডিফল্ট, এবং ইউ মানে পারফর্ম ব্যাডলি, দ্যাটস ওয়াই দ্য কস্ট ইজ হাই। সো এটা বিয়ার করতে হবে তোমাকে। এখানে দেখেন পয়েন্ট অফ টোটাল অ্যাজাম্পশন আমরা তো ফর্মুলাই অনুযায়ী যদি বের করি তাহলে কিন্তু ছিল 1,83,000। এইটা যদি খরচ করতে পারতো তাহলে কিন্তু সে তার বোনাস ফিতে কোনো প্রবলেম হতো না। এটা আসলে সে 1,83,000 তো না, খরচ করছে কত? টোটাল 2,10,000 খরচ করে ফেলছে। দ্যাটস ওয়াই তার কিন্তু এই নেগেটিভ সিনারিও অবস্থা দাঁড়াবে। সো এইটা আসলে এই জন্য সেলারের জন্য কি ইম্পর্টেন্ট, যখন এই ধরনের কন্ট্রাক্ট হয় সেলার প্রথমে পিটিএ বের করে নেয়, নিয়ে সে তারপরে কাজ করা শুরু করে, এবং এইটা যাতে এক্সিড না করে। এর যত কম সে করতে পারবে তত তার কিন্তু ফি বাড়বে। ঠিক আছে, আর এর যত বেশি যাবে তার ফি তত স্কুজ হতে থাকবে। আর যদি 2 লাখ সিলিং পার হয়ে যায় তাহলে তো পুরাটা তার উপর দিয়ে যাবে। ঠিক আছে, সো এই অঙ্কটা কাইন্ডলি একটু রিতা থেকে ভালো মতো পড়ে নেবেন এবং আরো কয়েকটা এক্সারসাইজ করবেন, তাহলে আসলে ক্লিয়ার হয়ে যাবে। ডিফিকাল্ট না, কিন্তু প্র্যাকটিস করতে হবে। অলরাইট, তাহলে আমি আবার চলে যাচ্ছি স্লাইডে এবং উই আর গোয়িং ব্যাক। ঠিক আছে, গোয়িং ব্যাক মানে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন।
integration. So we are having কত কিছু করলাম না, পিএমবকে মোটামুটি দুনিয়ার সবকিছু টাচ করার চেষ্টা করছে। প্রজেক্ট রিলেটেড সবকিছু টাচ করার চেষ্টা করছে। সো দিস ইজ দ্য চ্যাপ্টার, ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট। আচ্ছা, আমি একটু ইয়েটা বের করি। পিএমবক বাংলাদেশে পিএমপি সার্টিফাইড লোক কি পরিমাণ আছে? কি পরিমাণ যে আছে এটা তো বলতে পারছি না আসলে, নাম্বারটা বলে না ঠিক মতো ওরা, বলে আমরা কিন্তু জানি না আসলে। এমনি আমাদের মেম্বার হয় না ঢাকা চ্যাপ্টারে? সবাই মেম্বার হয় না, আবার এটা প্রবলেম। সবাই মেম্বার হলে তাহলে একটা ক্যালকুলেশন আমাদের কাছে থাকে, আমরা শুধু ডেটা পেয়ে হচ্ছে যারা বাংলাদেশের মেম্বার, আর বাকি ডেটা পিএমএ শেয়ার করে না। ঠিক আছে, তো আমাদের মেম্বার তো বোধহয় 220 জনের মতো আছে, আর আমি যতটুকু বুঝি আসলে মনে হয় 400 পার হয়ে যাওয়ার কথা আসলে পিএমপি বাংলাদেশে, তারও বেশি হবে, কিন্তু অনেকেই আসলে দেশের বাইরে আছে। দেশের বাইরে থাকার কারণে ওই যে রেজিস্ট্রিতে দেখায় হচ্ছে যে কানাডিয়ান বা অস্ট্রেলিয়ান এরকম দেখায় আর কি, বাংলাদেশে দিয়ে সার্চ করে আর পাওয়া যায় না তাদেরকে। বুঝতে পারছি? মানে পিএমএ রেজিস্ট্রিতে কিন্তু আপনি সার্চ দিতে পারবেন, সার্চ দেওয়ার সমস্যাটা হচ্ছে আপনি আসলে ইয়া করতে পারেন না। এই যে আমি দেখা যাচ্ছে এই যে আমি আসলে সোমালিয়া ইয়া করতেছিলাম, সার্চ করতেছিলাম, দেখছেন পিএমএ অনলাইন ক্রেডেনশিয়াল রেজিস্ট্রি। এটা আপনি যে কাউকে মানে এখানে গিয়ে সার্চ করতে পারেন। তো লাস্ট নেম, ফার্স্ট নেম এবং দেশের নাম সিলেক্ট করতে হবে, সব ক্রেডেনশিয়াল আছে এখানে পিএমপি দিয়ে। সো এখানে আসলে ঝামেলা হচ্ছে যদি আপনি কিছু ব্ল্যাঙ্ক রাখেন সে কোনো রিপোর্ট দিবে না, ফলে যে একটা ক্লিক করে আপনি পেয়ে যাবেন বাংলাদেশে কয়জন সেটা পাওয়া যাচ্ছে না আসলে। তো আমি যেটা করি মাঝে মাঝে মানে ইচ্ছা হয় জানার জন্য, তখন আমি এইভাবে করি আর কি, এ দিয়ে শুরু করি, এ থেকে জেড পর্যন্ত যাই, এ দিয়ে সার্চ দিলে এটা তো বাংলাদেশ সোমালি হয়ে গেল, সরি বাংলাদেশ। সোমালিয়া তো 1-2 জন আছে দেখাচ্ছে এই দিয়ে, দেখছো? সো মানে জাস্ট মানে কিছুদিন আগেও দেখছিলাম পাকিস্তানের পিএমপি সংখ্যা হচ্ছে হ্যাঁ মোর দেন 5000, হ্যাঁ, আর বাংলাদেশে যে 500 আমরা বলতে পারছি না, আমি বলি 400, আর হয়তো হিসাব কম আছে। পাকিস্তানে মোর দ্যান 5000? হ্যাঁ, পাকিস্তান টেকনোলজিতে অনেক লিডিং পজিশনে আছে, কিন্তু আমরা হয়তো ওইভাবে খালি ওরা ইয়েতে ভালো আছে, হ্যাঁ ওরা ইয়েতে ম্যানেজমেন্টে কিন্তু টেকনোলজিতে অনেক ভালো। সামাও তার আসলে ওয়ার্ল্ডে ওই কালার ধরার কারণে আমরা ওইভাবে কথা বলি না আসলে তাদের, আর আমরা তো বলি না, আমাদের মতো রাজাকার ইস্যু আছে। এই যে দেখেন বাংলাদেশে কি দিয়ে দিলাম, এ দিয়ে কিন্তু অনেক, এইভাবে আপনি এ বি সি ডি দিয়ে দিলে জেড পর্যন্ত, তাইলে আসলে সবগুলো এক্সেল ফাইলে নিলে মোটামুটি পাওয়া যায়। আমার মনে হয় এখন অনেক হয়েছে, এই দিয়েই তো অনেক চলে আসলো, এখন 100 মতো চলে আসছে এই দিয়ে, তাই না? ঠিক আছে, সেইটা একটা ওয়ে, সবগুলো দিয়ে একবার দেখতে পারেন যে কতগুলো। আমি অনেকদিন দেখি না, মাঝে মাঝে আমি এটা দেখি যে টোটাল কত হয়েছে, এক্সেলে নিয়ে ডুপ্লিকেটটা ইয়ে করে ফেললে পাওয়া যায়। কম, কিন্তু খুবই কম আসলে, 500-400 ইজ নট এ নাম্বার বাংলাদেশের প্রজেক্টের ইয়ে অনুযায়ী। মাইক্রোসফটের চাহিদা ওইভাবে হয় নাই বলা যাবে না, আবার হয়েছে, সবাই জানে এখন মোটামুটি, এবং এখন প্রজেক্ট ম্যানেজার চাইলেই বলা থাকে যে মানে ক্রেডেনশিয়াল হোল্ডাররা প্রেফারেন্স পাবে। সো এটা তো কমবে না, এটা বাড়তে থাকবে আসলে। আর আমরা এখানে যাই না, এখানে যারা আমরা কয়েকটা জিনিস ভুল করছি আমাদের কেরিয়ারে হয়তো, সেটা হচ্ছে যে ওই ছোট থেকেই আসলে পাশ করার পরই বা পাশ করার আগেই আসলে সবচেয়ে ভালো জব হচ্ছে তো নট ফর প্রফিট অর্গানাইজেশন আর কি। ইউএন এর যে বডি আছে
তাই না? বিশাল ইউএন, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এইসব জায়গায় আসলে ভলান্টিয়ারি জব করা যায়, কোনো টাকা দরকার নেই, জাস্ট ওরা আপনার খাওয়া থাকার ফি দিবে। বা যারা এই ভলান্টিয়ারি জব করে এদের সাথে আলটিমেটলি তারাই কিন্তু ফাইনালি ইয়াতে জয়েন করে। কারণ ভলান্টিয়ার যে আপনার প্রফেশনাল যেটা এক্সপিরিয়েন্স, এটা কিন্তু খুবই ওয়ার্ল্ডে খুবই কাউন্ট হয়, তাই না? হ্যাঁ, ফলে আমরা ভলান্টিয়ার ক্যাপাসিটিতে যদি কোথাও কাজ করে থাকি, এটা কিন্তু অনেক ভ্যালু অ্যাড করে সিভিতে আজকাল। আমরা ধরেন যে শুধু প্রফেশনাল সার্টিফিকেট এটা না, আপনার বিশেষ করে আইভি স্কুলগুলোতে আপনার যে ভালো রেজাল্ট থাকলেই হবে না, এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকলে আপনার স্কলারশিপ মানে অনেক অনেক ওয়েট ক্যারি করে। হ্যাঁ, এগুলো আসলে আমরা ওইভাবে হয়তো জানি না, অনেকে কিন্তু চালাক। এই যে দেখেন যে ওরা পাস করার আগেই ইউএন এর বিভিন্ন ইয়াতে ভলান্টিয়ারি কাজ শুরু করে দেয়। হ্যাঁ, পরে এরা কিন্তু পার্মানেন্ট হয়ে যায়। পরে ভলান্টিয়ার কাজ শুরু করে আপনি আসলে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ঘোরা শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। বিভিন্ন দেশে কাজ করতেছেন ভলান্টিয়ার। অলরাইট, ওকে, সো লেটস সি। ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট আমাদের বোধহয়, ও আচ্ছা, আমি যেটা গেছিলাম, যে জন্য পিএম বকটা করলাম, সেটা একটু ভুলে গেলাম। আমার আসলে পেজ নাম্বার 25 নম্বর পেজে যেতে হবে না, যেটাতে আমরা শুরু করছিলাম 25। দিস ইজ দ্য মেইন বুক, তাই না? মেইন পেজ পাওয়া গেছে। সো এখন দেখেন আমরা সবই কিন্তু কি করে ফেললাম, শেষ করে ফেললাম কিন্তু। একটু বড় করি। সো এখানে যত প্রসেস আছে আমরা সব কিন্তু দেখে ফেলছি, ঠিক আছে? আজকে আমরা প্রকিউরমেন্ট দেখলাম 3টা প্রসেস, রিস্ক ম্যানেজমেন্টের সব দেখছি, তারপর রিসোর্স দেখলাম, কোয়ালিটি দেখলাম, কস্ট ম্যানেজমেন্ট দেখছি, শিডিউল ম্যানেজমেন্ট দেখছি, তার উপরে স্কোপ ছিল। আর শুরুতে আমরা প্রথম ক্লাসে থেকে আমরা প্রথমগুলো দেখছি। হ্যাঁ, ইন্টিগ্রেশনে কিন্তু আমরা শুরু করে আমরা কি করছিলাম, একটা মাত্র প্রসেস দিয়ে শুরু করছিলাম, এটা ডেভেলপ প্রজেক্ট চার্টার, এবং আমরা চার্টার তৈরি করছিলাম না, অনেকে আমাকে চার্টার জমা দিছিলেন। তারপরে আমরা কি করছিলাম, স্টেট ভার্টিক্যালে চলে এসেছিলাম, এসে আমরা এই যে স্টেক হোল্ডারের এটা আমরা করছিলাম, এবং এট দ্য সেম টাইম আমরা এটাকে শেষ করছিলাম। এটার পরে আমরা চলে গেছিলাম হচ্ছে কমিউনিকেশন ম্যানেজমেন্ট, ঠিক আছে? আর এরপরে আমরা একদম সিরিয়ালি চলে আসছি, সেটা হচ্ছে যে স্কোপ থেকে শুরু করে তারপরে শিডিউল, কস্ট, এইভাবে আমরা চলে গেছি। সো আজকে আমরা চার্টার, আমরা অলরেডি উই নো লট অফ থিংস অ্যাবাউট চার্টার। আমরা আসলে এখান থেকে শুরু করব, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান থেকে শুরু করব। সো আমরা দেখবো যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এটা কিন্তু বাকি যে কয়টা প্রসেস প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে, মনে আছে কয়টা প্রসেস এই প্ল্যানিং প্রসেস গ্রুপে? 24 না, 24টা। সো এটা হচ্ছে মেইন প্রসেস, আর বাকি যতগুলো আছে সবগুলো কি সাবসিডিয়ারি প্ল্যান অফ দিস অ্যাকচুয়ালি। সো এখান থেকে আমরা যত প্ল্যানিং তৈরি করছি, প্ল্যান প্রকিউরমেন্ট, প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এবং এই যে যতগুলো 23টা প্রসেস ছিল, সবগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে কার সাথে? এই সবগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের সাথে, যেটা এখানে তৈরি হবে, ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, ঠিক আছে? এখন আমাদের যেহেতু সব প্রসেস শেষ, আমরা কিন্তু আর কোথাও রেফারেন্স নিতে যাব না, আমাদের রেফারেন্স ডকুমেন্ট হবে পিএমপি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, ঠিক আছে? কারণ এখানে বাকি সমস্ত প্ল্যানিং, স্কোপিং আছে, শিডিউল আছে, কস্ট আছে, সব বেসলাইন কোথায় থাকে? প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে। কোয়ালিটি, তারপর রিসোর্স, কমিউনিকেশন, এভরিথিং ইজ ইনক্লুডেড ইন পিএমপি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। এইটা মেইন ডকুমেন্ট। এখন এটা হওয়ার পরে উইল গো ফর এক্সিকিউশন, ঠিক আছে? এবং এক্সিকিউশনে কি দেখতেছি আমরা? ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক। এটা কিন্তু আসল কাজের প্রসেস, বাকিগুলো কিন্তু অকাজের। অকাজে মানে কি? বিভিন্ন ডকুমেন্ট প্রিপেয়ার করা, প্ল্যান করা। বাট দিস ইজ টকিং অ্যাবাউট মেইন অ্যাক্টিভিটিস, ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক। মানে এখন আপনার মিস্ত্রি কাজ শুরু করবে, লেবার কাজ শুরু করবে, ইঞ্জিনিয়ারের কাজ শুরু করবে, মানে এখন হাত ঢুকাবে মানুষ, পানিতে হাত ভিজাবে, ঠিক আছে? আসল মাছটা এখন ধরা হবে। সেটা হচ্ছে ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক। এইটা থেকে মেইন কি আউটপুট তৈরি হয়? কারণ কেউ অ্যাজুম করতে পারবেন এটা থেকে তৈরি হয় কি? আসল ডাইরেক্ট এন্ড ম্যানেজ ওয়ার্ক, এটা থেকে আসল কি তৈরি হয়? আউটপুট কি? মেইন আউটপুট কি? ডেলিভারেবলস, রাইট। কারণ কি এটা আসলে মেইন কাজ করতেছে। আমাদের টার্গেট কি? উই উইল ক্রিয়েট ডেলিভারেবলস ফর দ্য প্রজেক্ট।
মানে আউটপুট তৈরি করবো। তো সেই আউটপুট তৈরি হবে এখান থেকে। আর এটার আউটপুট কি পাইলাম? পিএমপি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা ফলো করে আমি এক্সিকিউশনের মেইন প্রসেস হচ্ছে এটা। বাকিগুলো তো আমরা করবোই, ঠিক আছে, বাকি তো এইসব কাজ করবো, কিন্তু মেইন কোডটা এটা, যেটা দিয়ে ডেলিভারেবল তৈরি হবে, ঠিক আছে। সেই ডেলিভারেবলটা আমরা পরের ইয়েতে আসেন, এটা আমি একটু বাদ দিলাম, পরেরটা 4.5 ইম্পর্টেন্ট গুলো বলতেছি। মনিটর অ্যান্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক। তার মানে আমি যে প্ল্যান অনুযায়ী, এটা প্ল্যান, এটা অনুযায়ী আমি এক্সিকিউশন করতেছি, এই দুইটা আসলে ঠিক মতো হচ্ছে কিনা, প্ল্যান ঠিক ফলো করছে কিনা, প্ল্যানটাকে আপডেট করতে হবে কিনা, কোনো চেঞ্জ রিকোয়েস্ট আছে কিনা, সেটার মেইন কাজ যেটা করে ইন্টিগ্রেশনে, সেটা হচ্ছে মনিটর অ্যান্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক, ঠিক আছে। আর ভার্টিক্যালি বাকি সব মনিটরিং গুলোকে সে কি ইন্টিগ্রেট করবে এবং করবে, এক্সিকিউট করবে, কিন্তু মেইনটা হচ্ছে এটা। আর এখানে কি পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল, তার মানে আমরা মনে আছে এই যে এক্সিকিউশন প্রসেসে এবং মনিটরিং কন্ট্রোল প্রসেসে সবগুলোর কমন আউটপুট কিন্তু চেঞ্জ রিকোয়েস্ট, ঠিক আছে। সবগুলোতেই দেখবেন যে একটা আউটপুট কমন আছে, সেটা হচ্ছে চেঞ্জ রিকোয়েস্ট। আজকে কিন্তু আমরা দেখছি কন্ট্রোল প্রকিউরমেন্টে, কন্ডাক্ট প্রকিউরমেন্টে দুই জায়গায় কিন্তু চেঞ্জ রিকোয়েস্ট আউটপুট ছিল। এই চেঞ্জ রিকোয়েস্টটা যখনই আসবে তখন আমি বলছি কোথায় আসবে, সব চেঞ্জ রিকোয়েস্ট শুড কাম ফেয়ার পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল প্রসিডিউরে। এখানে কি থাকে? এখানে আসলে সিসিবি থাকে, চেঞ্জ কন্ট্রোল বোর্ড। এই চেঞ্জটা যখন আসে প্রথমে আসবে কার কাছে? প্রজেক্ট ম্যানেজারের কাছে। প্রজেক্ট ম্যানেজার অ্যানালাইসিস করবে আয়রন ট্রায়াঙ্গেলের উপর মিনিমাম স্কোপ, টাইম, কস্ট, কোয়ালিটি, রিসোর্স, রিস্ক, এই কয়েকটা জিনিসের উপরে কি ইম্প্যাক্ট আছে চেঞ্জটা, সেই অ্যানালাইসিস সহ হি উইল আস্ক ফর ডিসিশন টু দ্য সিসিবি, চেঞ্জ কন্ট্রোল বোর্ড। সেই চেঞ্জ কন্ট্রোল বোর্ড তখন যদি সিআর কে অ্যাপ্রুভ করে, দেন দ্যাট সিআর, এই যে এখানে যদি অ্যাপ্রুভ হয় তাহলে সিআরটা কোথায় যাবে? এই যে এখানে আসবে ডাইরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্কে। মানে কি, সিআরটা যদি অ্যাপ্রুভ হয়েছে তাহলে করতে হবে না, কাজ করতে হবে না, ডাইরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্কে আসবে কাজ করার জন্য, ঠিক আছে। এই হচ্ছে আপনার চেঞ্জ ম্যানেজমেন্ট থেকে অনেক প্রশ্ন আসবে, কিন্তু আমরা চেঞ্জে এখানে গিয়ে দুইটা ডকুমেন্টের কথা দেখবো, একটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান সিএমপি, একটা হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান। এই দুইটা পারফর্ম ইন্ডিকেটর চেঞ্জ কন্ট্রোল যখন আমরা করব তখন এই দুইটা ডকুমেন্ট আসলে ফলো করা হবে মেইনলি। এই দুইটা ডকুমেন্টে আমরা এই প্রসেসে আলোচনা করব। আর ফাইনালি কি হচ্ছে দেখেন, ক্লোজ প্রজেক্ট অর ফেজ। এটা আগেও বলছিলাম যে যদি একটা প্রজেক্ট হয় যেটা ছোট টাইপ বা মিডিয়াম টাইপ, যেটাতে আসলে প্রসেসগুলো একবার হচ্ছে, সেখানে একবার ক্লোজ প্রজেক্ট। কিন্তু যদি অনেক ফেজের একটা প্রজেক্ট হয়, বড় বড় ফেজ, তখন আসলে এই 5টা প্রসেস গ্রুপ একটা ফেজই হবে, তাই না? এবং আমরা কি বলবো যে এই ফেজটা শেষ, সেই জন্য বলা হচ্ছে ক্লোজ প্রজেক্ট অর ফেজ। ওকে, সো লেটস মুভ ইন দ্য চ্যাপ্টার। আমরা ইন্টিগ্রেশনে বলছিলাম যে এটা কিন্তু আমরা আবার রিকল করতেছি যে উই ক্যানট ডেলিগেট টু আদার্স, ঠিক আছে, এটা কিন্তু ট্রান্সফার করা যাবে না, উই হ্যাভ টু ডু দিস। সো ইন্টিগ্রেশন ইজ ইউনিফিকেশন, কনসলিডেশন, কমিউনিকেশন এবং ইন্টার রিলেশনশিপ তৈরি করা কিসের মধ্যে? বাকি প্রসেস, প্রসিডিউর সবকিছুর মধ্যে, যেগুলো আমরা এতদিন ধরে করে আসলাম, সবকিছু ইন্টিগ্রেট করবে হচ্ছে, সব ইন্টাররিলেশন, কমিউনিকেশন, কনসলিডেশন করবে হচ্ছে এই চ্যাপ্টার। এই জন্য ইন্টিগ্রেশন মাঝখানে বাকি সবগুলোকে কিন্তু ইন্টিগ্রেট করবে। এবং এখানে যে প্রসেসগুলো, তার মধ্যে আমরা 4টা অলরেডি দেখছি, ওটাতে আমি যাব না। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান থেকে শুরু করব, এবং এখানে নিউ প্রসেস হচ্ছে ম্যানেজ প্রজেক্ট নলেজ, যেটা আগে ছিল না। ফলে এখান থেকে কিন্তু 3-4টা প্রশ্ন পাবো আমরা পরীক্ষায় ম্যানেজ প্রজেক্ট নলেজ নিয়ে, ঠিক আছে। সো ওইটা নিয়ে আমি আলোচনা করব। তারপরে তো একটু আগে যেটা বললাম, মনিটর অ্যান্ড কন্ট্রোল প্রজেক্ট ওয়ার্ক, যেটা আসলে মেইন মনিটরিং এর প্রসেস, এবং বাকিগুলোকে সে ইন্টিগ্রেট করবে ভার্টিক্যালি। আর পারফর্ম ইন্টিগ্রেটেড any change comes that should come through this process. এটাকে বাদ দিয়ে পিএম ব্লকে কিন্তু কোনো চেঞ্জ করা যাবে না, এটা একদম আপনি ঢুকে নেন। অন্য জায়গায় কিভাবে চেঞ্জ হয়, এজাইলে বা স্কামে, অন্য কিছুতে, ডাজন্ট ম্যাটার, কিন্তু পিএম ব্লকে এনি চেঞ্জ ইউ ডু, ইউ হ্যাভ টু ফায়ার পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল প্রসেস। এর বাইরে দিয়ে কোনো কিছু করা যাবে না, ঠিক আছে। ওকে, এসব তো আমরা আগে দেখছি কি কনসেপ্ট, ট্রেন্ডস, প্রজেক্ট লাইফ সাইকেল, টেইলরিং এর। এবং আমরা চার্টারে বলছিলাম যে চার্টার তৈরি করি আমরা, এবং অ্যাজাম্পশন লগও সেই সময় তৈরি হয়। এবং চার্টারে কি কি থাকে, খুব সিম্পল কথা হচ্ছে, চার্টার হচ্ছে এমন একটা ডকুমেন্ট পিএম ব্লকের ভাষায়, যেটা ছাড়া আসলে প্রজেক্ট অফিসিয়ালি শুরু করা যাবে না, ঠিক আছে। চার্টার তৈরি করে সেটার স্পন্সরের সাইন নিয়ে ইউ হ্যাভ টু স্টার্ট দ্য প্রজেক্ট। সো দিস ইজ এ অফিসিয়াল স্টার্ট, ফর দ্য প্রজেক্ট। মানে প্রজেক্টটা চার্টার হলো আমার অর্গানাইজেশনে, নাও উই ক্যান স্টার্ট।
এবং প্রজেক্ট চার্টার সেই ডকুমেন্ট যেখানে প্রথম অফিসিয়ালি প্রজেক্ট ম্যানেজারকে ডিক্লেয়ার করা হয় যে দিস গাই ইজ দ্য প্রজেক্ট ম্যানেজার ফর দিস প্রজেক্ট, এবং এটার দ্বারাই প্রজেক্ট ম্যানেজার অথরিটি পায় কিসের, প্রজেক্ট এক্সিকিউট করার, বাজেট ইউজ করার, স্কোপ ইউজ করার, রিসোর্স ইউজ করার, এভরিথিং। সো হি গেটস দ্য কন্ট্রোল, হি অর শি গেটস দ্য কন্ট্রোল অফ দ্য ওভারঅল প্রজেক্ট। ঠিক আছে? সো দিস ইজ দ্য চার্টার। চার্টারে ইনপুটস আউটপুটস নিয়ে আমরা অনেক কথা বলছি। এটিকে আলোচনা করছিলাম প্রজেক্ট সিলেকশন মেথড, আমার মনে নাই, না থাকলে আমি একটু ছোট করে আলোচনা করে ফেলি। প্রজেক্ট সিলেকশন মেথডস কিন্তু আসলে বিজনেস কেসে থাকে, যে আমরা ওই যে মনে আছে এনপিভি, আইআরআর, হ্যাঁ ফার্স্ট চ্যাপ্টারে ছিল বিজনেস কেসে। তো আমরা যখন প্রজেক্ট সিলেকশন করি, এটা আসলে প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব না, কিন্তু প্রজেক্ট ম্যানেজার ইনভলভ হতে পারে। আর যদি পিএমও অফিস থাকে, পিএমও অফিস ইজ পার্ট, প্রজেক্ট ম্যানেজার ইজ পার্ট অফ পিএমও অফিস, এবং পিএমও অফিসের কিন্তু একটা বড় কাজ হচ্ছে প্রজেক্ট সিলেক্ট করা, কোন প্রজেক্টটার জন্য অর্গানাইজেশন নেক্সট ইয়ারে বা নেক্সট 5 ইয়ার্সে কাজ করবে, সেটাকে ডিসিশন কে নেবে, প্রজেক্ট নিবে পিএমও অফিস, বা যে অথরিটি আছে। পিএমও অফিস নাই ধরেন, তাহলে দেখা যাবে যে ফাইন্যান্সের বা কোনো একটা ডেজিগনেটেড ডিপার্টমেন্ট থাকে যারা আসলে বিজনেস কেসগুলোকে এভালুয়েট করে প্রজেক্ট সিলেক্ট করে, যে আমরা আগামী বছর আমাদের এই স্ট্র্যাটেজিকে অ্যাচিভ করার জন্য কি কি প্রজেক্ট করতে হবে অর্গানাইজেশন। তখন কিন্তু তারা এই সমস্ত টুল ইউজ করে। সো সিলেকশন মেথড নিয়ে পিএমওকে কিন্তু কোনো বলা নাই, জাস্ট এগুলো নাম আছে, পিভি, এনপিভি, আইআর এর নাম আছে। সো পরীক্ষায় কিন্তু কোনো ম্যাথ বের করতে দিবে না যে এনপিভি বের করো, ফর্মুলা দিয়ে বের করো, ফলে এনপিভি ফর্মুলা জানার দরকার নেই। কিন্তু এটা দিয়ে কিভাবে সিলেক্ট করে সেটা অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার ইউ হ্যাভ টু নো। এবার আপনি আরো যত সিনিয়র হতে থাকবেন আপনার ক্যারিয়ারে, আপনি হয়তো পিএমও হেড হিসেবে কাজ করবেন, হ্যাঁ, তখন কিন্তু এইসব জিনিস আপনার জানা লাগবে যে এনপিভি দিয়ে কি বুঝায়, এনপিভি বেশি হলে ভালো না খারাপ হলে ভালো। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এনপিভিটা কি জিনিস, হ্যাঁ, এবং এনপিভি বেশি হলে ভালো না খারাপ হলে ভালো সেটা আপনার জানা দরকার। কারণ পরীক্ষায় এনপিভি দেওয়া থাকবে যে দুইটা প্রজেক্টের মধ্যে সিলেক্ট করতে চাই, প্রজেক্ট এ এবং বি, একটা এনপিভি হচ্ছে সে 500K আর একটা এনপিভি হচ্ছে 600K। সো হোয়াট প্রজেক্ট উইল সিলেক্ট, তাহলে মনে রাখতে হবে এনপিভি যেটার বেশি হবে সেটা আমরা সিলেক্ট করব। সো এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমরা জানি প্ল্যান ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে এইটা, মুখস্থ করার দরকার নেই কারণ পরীক্ষা আসবে না। ফিউচার ভ্যালু 1 প্লাস আর ইন্টারেস্ট রেট ডিভাইডেড বাই কত বছরের, যত বছরে আপনি হিসাব করতেছেন। সো কোন একটা প্রজেক্টে এখানে এক্সাম্পল দেখানো হচ্ছে যে একটা প্রজেক্টের শুরুতে আমরা জানি যে প্রজেক্টের শুরুতে এত ইনকাম জেনারেট হয় না বা রেভিনিউ জেনারেট হয় না, কারণ ভ্যালু ক্রিয়েট করতে পারে না মেবি। এমন একটা প্রজেক্ট নিচ্ছি যেটা প্রথম ইয়ারে কোনো রেভিনিউ নাই, কিন্তু কস্ট কত হচ্ছে $200। $200কে যদি আমি 10% ইন্টারেস্ট রেটে যদি আমরা হিসাব করি প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে চাই, কেন সবকিছু প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতেছি, কারণ আমি এখন থেকে আসলে 3 বছর পরে কি হবে সেটাই ক্যালকুলেট করতেছি, তাই করা হয় প্রজেক্টে, তাই না, ফিউচার এস্টিমেট করা হয়। সো এখানে আমরা দেখলাম যে এখানে 200 যত কস্ট হয়েছে 200 টাকায় আমার কস্ট ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ারে আমরা দেখতেছি যে ইনকাম হচ্ছে 50, তার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 45, ঠিক আছে, আর কস্ট হয়ে গেছে এক্সট্রা 100 টাকা, যার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 91। এই ফর্মুলায় বের করলে দেখবেন যে প্রেজেন্ট ভ্যালু 91, 100কে যদি বসান। এইভাবে সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে সব বের করছি আমরা। বের করার পরে আমরা হিসাব করছি যে টোটাল কি আমাদের রেভিনিউ কত হয়েছে, ইনকাম কত বা সেল কত বা ভ্যালু কত ক্রিয়েট হয়েছে, আর কস্ট কত গেছে, টোটাল 291। এখন যদি আমরা এনপিভি বের করি, নেট প্রেজেন্ট ভ্যালু, মানে রেভিনিউ থেকে যেটা কস্ট গেছে সেটা যদি আমরা বার করে পজিটিভ পাই, মনে রাখতে হবে পজিটিভ মানেই হচ্ছে ভেরি গুড, এনপিভি পজিটিভ মানে, আর যত বেশি হবে তত ভালো। সো এই ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে আমাদের এই প্রজেক্টটা ভ্যাবল, ঠিক আছে, দিস প্রজেক্ট ইজ ভায়াবল ফর আস, যেহেতু উই আর গেটিং পজিটিভ এনপিভি। কখনো যদি নেগেটিভ পান তাহলে কি প্রজেক্ট করে হবে, তাহলে আসলে আপনাকে এমন ভাবে কাজ করতে হবে যাতে পজিটিভ হয়, না তো আসলে হবে না যদি ভ্যালু ক্রিয়েট করতে না পারে। ওকে, সো এখন যদি দেওয়া থাকে যে একটা প্রজেক্টের এ যেটা এনপিভি হচ্ছে $100 আর একটা প্রজেক্ট বি যেটা এনপিভি হচ্ছে $200, তাহলে আমরা কোনটা সিলেক্ট করব? $200। হ্যাঁ, $200 প্রজেক্ট বি সিলেক্ট করব। আচ্ছা, এরপরে আসি কস্ট বেনিফিট অ্যানালাইসিস। এটাও একটা টেকনিক, এটা কিন্তু মেনশন ফার্স্ট চ্যাপ্টারে এখন আছে, আগে ছিল না, এখন কিন্তু আছে। আমরা যে পড়ছিলাম বিজনেস কেসে লেখার সময় এগুলো লিখতে হয়। সো কস্ট বেনিফিট অ্যানালাইসিস সবচেয়ে সিম্পল আর কি, যে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা বেনিফিট হয়েছে ওটা যদি ভাগ করি, ভাগ করলে যে রেজাল্টটা পাবো
সেটা হচ্ছে রেশিওটা। তো এখানে দেখেন একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া আছে যে প্রজেক্ট, তার মানে কি উপরে বেনিফিট, নিচে হচ্ছে কস্ট, ঠিক আছে। এই রেশিওটা বের করে যেটা ম্যাক্সিমাম হবে সেটা আমরা সিলেক্ট করব। সো এখানে দেখা যাচ্ছে প্রজেক্ট এ, যেটা আমরা বেনিফিট কস্ট রেশিও পাচ্ছি 2.9, আর প্রজেক্ট বি হচ্ছে 2.1। সো হুইচ প্রজেক্ট উইল ইউ সিলেক্ট? হুইচ ওয়ান? 2.9, মধ্যের 2.9। দ্য বিগার ওয়ান, ঠিক আছে। এরপরে আসতেছি নেক্সট টেকনিকে, পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড মানে এটা কিন্তু উল্টা, তার মানে কত দ্রুত আমি ব্রেক ইভেনে পৌঁছতে পারবো। সো যেটা কম সময়ে ব্রেক ইভেনে পৌঁছবে, উই উইল গো ফর দ্যাট প্রজেক্ট, ঠিক আছে। যেটা 2 বছরের মধ্যে ব্রেক ইভেনে পৌঁছে আর একটা 3 বছরের মধ্যে ব্রেক ইভেনে পৌঁছে, তাহলে কোনটা আমরা সিলেক্ট করবো? যেটা 2 বছর। শর্টেস্ট টাইমে হচ্ছে। সো এখানে কিন্তু মনে রাখতে হবে বাকিগুলো হচ্ছে বড় আর এখানে কি ছোট। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইউ হ্যাভ 2 projects to choose from, project A with a payback period 2 years and project B with a payback period of 3 years. Which one would you prefer? So we will prefer project A. আচ্ছা, এরপর আসছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটা কিন্তু এখন সব জায়গায়, শুধু এনপিভি না, ইন্টারনাল রেট অফ রিটার্ন ইউজ করা হয়, ঠিক আছে। ইন্টারনাল রেট অফ রিটার্নের ইকুয়েশন কি সেটা আমাদের জানা দরকার নেই, আমাদের জানতে হবে জাস্ট ফর এক্সাম্পল আমরা এটা বুঝতে পারি যে আমরা আসলে যখন কোনো ব্যাংকে কোনো একটা ডিপোজিট স্কিমে টাকা রাখতে যাই, তখন আসলে আমরা খোঁজ নেই যে এটা কোন ব্যাংক সবচেয়ে বেশি ইন্টারেস্ট দিচ্ছে। কেউ দিচ্ছে 4%, কেউ দিচ্ছে 4.5, কেউ দিচ্ছে 6%। তাহলে আমরা কোনটা সিলেক্ট করি? যেটা বেশি দেয়, রেট অফ রিটার্ন বেশি দেয়, সো আমরা 6%টাকে সিলেক্ট করি। সিমিলারলি এক বা একাধিক প্রজেক্টকে অ্যানালাইসিস করে যদি দেখা যায় যে আইআরআর কোন একটা প্রজেক্টে 21%, কোন একটা 15%, কোন একটা 13%, তাহলে আমরা কোনটা সিলেক্ট করবো? যেটা 21% ম্যাক্সিমাম রেট অফ রিটার্ন দিচ্ছে সেটা আমরা সিলেক্ট করবো, ঠিক আছে। এটুকু আমাদের জানতে হবে। আর ওয়েটেড স্কোরিং মডেল, এটা কিন্তু অনেক বেশি ইউজ হয়। ওয়েটেড স্কোরিং মডেল মানে আমরা ক্রাইটেরিয়া সেট করে ওয়েট দেই, যেটা আমরা যে একটু আগে প্রকিউরমেন্ট করলাম না, প্রকিউরমেন্টে কিন্তু ওয়েটেড স্কোরিং মডেল ইউজ হয়। সো এখানে দেখেন খুবই সিম্পল একটা এক্সাম্পল দেওয়া আছে যে আমরা আসলে 3টা ক্রাইটেরিয়া সেট করছি, প্রফিট, পটেনশিয়াল, মার্কেটেবিলিটি, ইজ টু প্রডিউস, এবং প্রতিটার ওয়েট দিছি 5, 3, 1, এবং প্রজেক্ট এ, বি এবং সি কে আমরা এভালুয়েট করতেছি এগেইনস্ট দিস পয়েন্ট, এবং দেখলাম যে 5-এর মধ্যে প্রজেক্ট এ এর পটেনশিয়াল, প্রফিট পটেনশিয়াল হচ্ছে 5, এবং মার্কেটেবিলিটি 3-এর মধ্যে, হ্যাঁ 5-এর মধ্যে পাইছে 4, ঠিক আছে। আর এখানে ইজ টু প্রডিউসের মধ্যে পাইছে 5-এর মধ্যে 4। তো আমরা যদি গুণ করি, যেহেতু এটার ওয়েট 1 দিয়ে গুণ করি, এটার ওয়েট 3 দিয়ে গুণ করি, এটার ওয়েট 5 দিয়ে গুণ করে সব যোগ করি, তাহলে উই আর গেটিং 41। ফর প্রজেক্ট বি উই আর গেটিং, মানে সিমিলারলি উই আর গেটিং 32, এন্ড ফর প্রজেক্ট সি উই আর গেটিং 34। সো এই দুইটা যদি আমাদের সিলেক্ট করতে বলা হয়, হ্যাঁ, among these 3, then which one will select? 41, তাই না? হ্যাঁ, ওয়েটেজ এভারেজ যার সবচেয়ে বেশি আসছে। আমরা যে ভেন্ডর সিলেকশন করি তখন কিন্তু সব জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে উই ইউজ ওয়েটেড এভারেজ, এবং এইভাবে বের করে দেখি যে হুইচ ওয়ান ইজ দ্য ম্যাক্সিমাম স্কোরার। হ্যাঁ, আচ্ছা, আরো কিছু টার্ম আমরা বোধহয়, আমি মনে হচ্ছে এখন যে আগে বলছিলাম, যাই হোক, ইকোনমিক ভ্যালু অ্যাডেড, এটা আমরা জানি যে আমরা প্রজেক্ট করতেছি আসলে ইকোনমিক ভ্যালু অ্যাড হচ্ছে কিনা সেটা অ্যানালাইসিস করতে হবে। অপরচুনিটি কস্ট, হ্যাঁ, অপরচুনিটি কস্ট মানে এটা কিন্তু পরীক্ষায় একটা অঙ্ক আসতে পারে অপরচুনিটি কস্ট থেকে। তার মানে হচ্ছে প্রজেক্ট এ আর বি, প্রজেক্ট এ তে হয়তো আপনার বেনিফিট আসতে 1 লাখ টাকা, আর প্রজেক্ট বি তে বেনিফিট আসবে 2 লাখ টাকা। এখন কোনো কারণে যদি আপনি প্রজেক্ট এ সিলেক্ট করেন, তাহলে অপরচুনিটি কস্ট কত হলো আপনার? 1 লাখ টাকা না, এটা কিন্তু প্রজেক্ট বি এর যে টোটাল ভ্যালুটা সেটা হচ্ছে আপনার অপরচুনিটি কস্ট, তার মানে 2 লাখ টাকা। এটা কিন্তু মাইনাস প্লাসের না, যে প্রজেক্ট এ থেকে মাইনাস করে বি করলাম এরকম না, কিন্তু আপনি যেটা ছেড়ে দিলেন অপরচুনিটি, মানে যে দুইটা অপরচুনিটি বা একাধিক অপরচুনিটি ছিল, কিন্তু আপনি একটা অপরচুনিটিকে ছেড়ে দিলেন, যেটা আপনার বাজেট নাই বা আপনার রিসোর্স নাই, সো সব অপরচুনিটি তো কাজ করা যাবে না, ঠিক আছে। আজ আমরা যে বলছিলাম কোন একটা ক্লাসে যে ফোকাস ওয়ান টাইম এট এ টাইম, হ্যাঁ, ওয়ান থিং এট এ টাইম, আদারওয়াইজ কিন্তু কোনোটাই ভালো মতো হয় না। সো আপনি হয়তো পাচ্ছেন না, আপনার রিসোর্স নাই, বাজেট নাই, তো
তো যেটা আপনি ছেড়ে দিলেন ওইটার ফুল কস্টটা বা ফুল বেনিফিটটা হচ্ছে আপনার অপরচুনিটি কস্ট। সাঙ্ক কস্ট মানে যেটা অলরেডি খরচ হয়ে গেছে প্রজেক্টে, দ্যাট ইজ সাঙ্ক কস্ট। আচ্ছা, ল অফ ডিমিনিশিং রিটার্ন, এটা মনে আছে তো? এটা কিন্তু আমরা শিডিউলে দেখাইছিলাম যে আমরা এটা না যে রিসোর্স বাড়ালেই কি হবে, প্রোডাক্টিভিটি বাড়বে। হ্যাঁ, রিসোর্স বাড়লে প্রোডাক্টিভিটি বাড়তে পারে, কিন্তু একটা সময় গিয়ে আবার কি হয়, সমান হয়ে যায়, আবার একটা পয়েন্টে গিয়ে আবার ডিক্রিজ করতে থাকে। ঠিক আছে, সেটাকে বলা হয় ল অফ ডিমিনিশিং রিটার্নস। কথা কেটে যাচ্ছে। কথা কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে আপনাকে? আচ্ছা, ওয়ার্কিং ক্যাপিটাল তো আমরা জানি তাই না, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি কোন একটা অর্গানাইজেশনে বাদ দিলে আমরা বলি ওয়ার্কিং ক্যাপিটাল। সেগুলা পরীক্ষায় প্রশ্ন আসবে না, কোনো প্রশ্নের বডিতে বা অপশনস এর মধ্যে থাকতে পারে। ডেপ্রিসিয়েশন নিয়ে আমরা জানি তাই না, বড় অ্যাসেটে আমরা প্রতি বছর অ্যাসেটকে আমরা ডেপ্রিসিয়েট করি। সো এটা আসলে অ্যাকাউন্টস এর লোকজন ভালো জানে যে কোন প্রোডাক্টে বা কোন ইকুইপমেন্টে বা কোন ধরনের মেশিনারি যে ম্যাটেরিয়ালে কি ধরনের হয়, ডেপ্রিসিয়েশন কাউন্ট করতে হয়, কিছু নিয়ম আছে, সেই অনুযায়ী ডেপ্রিসিয়েট কাউন্ট হয়। সো আমাদের একটু জানা দরকার যে বড় বড় অ্যাসেটে প্রতি বছর আমরা অ্যাসেটটাকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করি, মানে ভ্যালু কমে যায়। সো এই ডেপ্রিসিয়েশন দুইভাবে হয়, একটা হচ্ছে স্ট্রেট লাইন, একটা হচ্ছে অ্যাক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন। কিছু কিছু প্রোডাক্টে আমরা স্ট্রেট লাইন করতে পারি, যেমন $5,000 একটা প্রজেক্ট, প্রতি বছর $1,000 ডেপ্রিসিয়েট হয়ে যায়। তার মানে 1 বছর পরে ভ্যালু থাকলো $4,000, 2 বছর পরে $3,000, ঠিক আছে, 4 বছর পরে মাত্র $2,000 ভ্যালু। আর অ্যাক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন মানে কোনো কোনো প্রোডাক্ট আছে, যেমন ফর এক্সাম্পল কম্পিউটার, যেখানে আসলে এইভাবে কাজ করে না, সেখানে কি দেখা যাবে যে পরের বছরে হয়তো 50% হয়ে গেছে, ডেপ্রিসিয়েট হয়ে গেছে, ঠিক আছে, তারপরে হয়তো 70% হয়ে গেছে। সেটাকে বলা হয় অ্যাক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন। এরকম সমান্তরাল না, এটা আসলে অ্যাক্সিলারেটেড। সো ইট ডিপেন্ডস আপন ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়াল, ডিফারেন্ট টাইপের প্রোডাক্টস, এবং এটা আসলে অ্যাকাউন্টিং এর লোকজন ওইভাবে এস্টাবলিশ করা আছে যে কোন ধরনের প্রোডাক্ট বা ম্যাটেরিয়ালে কিভাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করতে হয়। সো আমাদের একটু জানা দরকার যে ডেপ্রিসিয়েশনটা কি, এবং আসলে মেইনলি দুই ধরনের ডেপ্রিসিয়েশন আছে, একটা হচ্ছে স্ট্রেট লাইন, আর একটা হচ্ছে অ্যাক্সিলারেটেড। অলরাইট, সো আর এখানে সময় ব্যয় করবো না, আমি চলে যাচ্ছি হচ্ছে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানিং। ঠিক আছে, সো এটা কি, এটা মনে রাখতে হবে, এখান থেকে যে আউটপুট তৈরি হবে সেটা কি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, পিএমপি, এবং দ্যাট ইজ দ্য লংগেস্ট, বিগেস্ট and most important document for the PMBOK। কারণ এই ডকুমেন্টের মধ্যে যে আমরা এত খাটাখাটি করে শিখলাম এতদিন ধরে, এবং 23 প্রসেস আমরা আলোচনা করছি প্ল্যানিং এর জন্য, all document will be part of this document। ঠিক আছে, সো যখন এটা তৈরি হয়ে যাবে এবং এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, এরপরে আপনি আর রেফারেন্স যখনই ব্যাক করবেন কোনো কিছুর সাথে রেফারেন্স করতে, তখন অলওয়েজ ইউ হ্যাভ টু রেফার দিস ডকুমেন্ট, নট এনি আদার ডকুমেন্ট। সবাই দেখতেছেন তো না? সবাই শোনা যাচ্ছে? জি। আচ্ছা, তাহলে এখানে দেখেন একটা আউটপুট কি, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, সবচেয়ে বিগেস্ট ডকুমেন্ট। ঠিক আছে, তার মানে এখানে বাকি 23টা ডকুমেন্ট কিন্তু অ্যাড থাকবে অ্যাজ এ সাবসিডিয়ারি প্ল্যান। এখানে দেখেন তো ইনপুট কি, এখানে কেউ বলতে পারবেন এখানে মেইন ইনপুট কি এই চারটার মধ্যে? প্রজেক্ট চার্টার। Other processes. Output from other processes. Others output from other processes. রাইট, দিস ওয়ান। এই যে 23টা প্রসেস করলাম, সেই 23টা প্রসেসের আউটপুট উইল বি ইনক্লুডেড হিয়ার। হ্যাঁ, তার মানে এখানে যে আমরা প্রথমে শুরুর দিকে হাই লেভেল করছিলাম, এখন কিন্তু সব তৈরি করে ফেলছি আমরা। সো সেই 23টা প্ল্যানিং ডকুমেন্ট উইল বি পার্ট অফ দিস, অনলি নট দোজ 23 প্ল্যানিং ডকুমেন্ট উইথ দিস কস্ট বেসলাইন, স্কোপ বেসলাইন, শিডিউল বেসলাইন উইল অলসো বি পার্ট অফ দিস ডকুমেন্ট। ঠিক আছে, এবং এর সাথে আরো কয়েকটা ডকুমেন্ট তৈরি হবে, আরো 4টা ডকুমেন্ট অ্যাড হবে, সেটা আমরা সামনে দেখতেছি। এটা তো আমরা বুঝতে পারছি না যে আমরা বাকি যে তৈরি করলাম সবগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা একটু খেয়াল করেন, আমি যে একটু পিএমবকে যাচ্ছি, এটা আমার একটু আপনাদের মাথায় ক্লিয়ারলি ঢোকা দরকার। ওই যে আমরা ডাটা ফ্লো ডায়াগ্রাম দেখছিলাম, মনে আছে? প্রতিটা ইয়াতে কিন্তু ডাটা ফ্লো ডায়াগ্রাম আছে না? তাহলে এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান দেখেন, এটা যদি ডাটা ফ্লো ডায়াগ্রামটা দেখি তাহলে আমরা কি বুঝতে পারি? সবার এখানে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হচ্ছে কিনা দেখেন। এটা হচ্ছে কি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান।
দেখছেন? হুম, হুম। এই যে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতেছি, এটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম, ডকুমেন্ট টাইপ, প্রসেসটার নাম হচ্ছে এটা। আর দেখেন চার্টার তো আমাকে জাস্ট হাই লেভেল রেফারেন্স হিসেবে আমি ইউজ করব, আর মেইন হচ্ছে এটা আউটপুটস ফ্রম আদার প্রসেসেস। বাকি সবগুলো থেকে এখানে আসবে, বাকি সবগুলো থেকে এখানে আসবে, বাকি 23টা প্রসেস। যদি এই 23টা প্রসেস এখানে অ্যাড করা মানে ছবি আঁকা হতো, ওই যে আপনাদের এক্সেল ফাইল দেওয়া হয়েছে দেখবেন, হ্যাঁ এক্সেল ফাইলে দেখবেন যে এইভাবে কিন্তু করা আছে, বাকি 23টা থেকে যে আসছে, কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাকি 23, হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে। সকলে একটু শীত পড়ে গেল নাকি? আমার হচ্ছে ইন্টারনেট খারাপ। আচ্ছা, তাহলে ওই যে এক্সেল ফাইলের পরের দিন আমি আলোচনা করবো, তখন দেখাবো যে বাকি 23টা থেকে কিন্তু ইনপুট আসছে, আপনারা দেখতে পারেন। ওকে, সো লেটস মুভ এখানে। আচ্ছা, এখানে তাহলে প্ল্যানিং করার সময় ফাইনাল প্ল্যানিং করতেছি আমরা, তাহলে ব্রেন স্টর্মিং লাগবে আমাদের। চেকলিস্ট কেন লাগবে কি বলতে পারবেন? চেকলিস্ট টুলটা কেন লাগবে এখানে? সবগুলা পেয়েছি কিনা সেটা বোঝার জন্য। হ্যাঁ রাইট, মানে অ্যাজ সিম্পল অ্যাজ দিস। হ্যাঁ, মানে আমরা যে বলতেছি যে বাকি প্রসেসগুলো করে ফেলছি কিনা, হয়তো একটা মিসিং হয়ে গেছে, হ্যাঁ, তো সেটা আসলে চেক করবেন যে হ্যাঁ ঠিক আছে কিনা। আপনার সব প্ল্যানিং ডকুমেন্ট পাইছেন কিনা এখান থেকে, এই যে আউটপুট ফর্মস, এবং সেটা আপনি অ্যাড করছেন কিনা। ফোকাস গ্রুপস, ঠিক আছে, এটা আমরা আগে দেখছি। ইন্টারভিউস, সেগুলা ইউজ করে আমরা ফাইনাল প্ল্যানটা তৈরি করব। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, ফ্যাসিলিটেশন, মিটিং ম্যানেজমেন্ট, দিস আর কমন টুলস। আমরা অনেক বলছি, সো এটা নিয়ে আর দরকার নেই কথা বলে। সো আমরা এখন একটু দেখবো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে কি কি থাকে, একটু ডিটেইলে দেখব। আমি যাচ্ছি হচ্ছে এখানে। আচ্ছা, কিক অফ মিটিং। আমরা যে কিক অফ মিটিং ইউজ করি পিএমবকে, কিন্তু পিএমবকে ফার্স্ট টাইম কিক অফ মিটিং শব্দটা ইউজ করা হয়েছে। এর আগে কখনোই পিএমবকে কিক অফ মিটিংটা শব্দ ছিল না। সো কিক অফ মিটিং থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে, কিক অফ মিটিং থেকে। সো পিএমবকে কিন্তু কিক অফ মিটিং কখন করতে বসে জানেন? আমরা বাংলাদেশে প্রায় প্র্যাকটিস আছে এরকম যে প্রজেক্টের শুরুতে কিক অফ মিটিং, উইদাউট হ্যাভিং এনি প্ল্যানিং, সামনে আমরা কি করতে যাচ্ছি, রোড ম্যাপ, কোনো কিছু না নিয়ে আমরা কিক অফ মিটিং করি। কিন্তু পিএমবকে বসে যে উই শুড ডু কিক অফ মিটিং হোয়েন, যখন মোটামুটি প্ল্যানিংটা তৈরি হবে, যখন আমাদের প্ল্যানিংটা তৈরি হবে, তখন আসলে আমরা কমিউনিকেট করতে পারবো স্টেক হোল্ডারদের সাথে যে আমাদের আসলে প্রজেক্টে এটা হচ্ছে মাইলস্টোন, এ হচ্ছে আমাদের বাজেট, এরা টিমে কাজ করবে, ঠিক আছে। সো পিএমবকে বসে যে টাইম অফ কিক অফ মিটিং ফর স্মল প্রজেক্ট, এটা হয়তো ইনিশিয়েশনে একবার হবে, ঠিক আছে। তাও কখন? প্ল্যানিং যখন শেষ হয়ে যাবে তারপর, নট ইনিশিয়েশনের শুরুর পর। আপনার যখন প্ল্যানিং শেষ হবে দেন এক্সিকিউশনের আগে আপনার কিক অফ মিটিং করতে হবে। বুঝতে পারছি আমাদের পিএমবকের ভিউটা? কারণ প্ল্যানিং হাতে না পাইলে আপনি সবাইকে ডেকে আসলে কি বলবেন, ইউ আর নট হ্যাভিং এনি রোড ম্যাপ। আর প্ল্যানিংটা হচ্ছে আমরা রোড ম্যাপ তৈরি করলাম। সো যখন প্ল্যানিং তৈরি হয়ে যাবে মোটামুটি, তখন you call the whole team before execution, আপনাকে কিক অফ মিটিংটা করতে হবে। আর লার্জ প্রজেক্টের ক্ষেত্রে কি হবে? লার্জ প্রজেক্ট মানে কি? বড় প্রজেক্ট, তাই না? সেখানে কি হবে? সেখানে হয়তো does the majority of the planning and the remainder of the project team is brought on when the initial planning is complete. কারণ বিশাল প্রজেক্ট সব প্ল্যানিংটা একবারে করা যাবে না। পিএমবক কিন্তু এখানে অ্যাজাইলের মতোই বলছে, তাহলে আপনার যতটুকু প্ল্যান হলে ইউ ক্যান স্টার্ট ওয়ার্ক, ইউ শুড স্টার্ট দ্যাট, এন্ড বাকি টিম ডিটেইল প্ল্যানিং করতে থাকে। কিন্তু যতটুকু হলে আপনি ইউ ক্যান স্টার্ট ইউর প্রজেক্ট, ইউ শুড স্টার্ট ইউর প্রজেক্ট, আর বাকি প্ল্যানিং করতে থাকে। আর মাল্টি ফেজে কি হবে? মাল্টি ফেজে প্রতিটা ফেজের শুরুতে কিক অফ মিটিং হবে, ঠিক আছে, মাল্টি ফেজ প্রজেক্ট। সো এটা হচ্ছে পিএমবকের গাইডলাইন কিক অফ মিটিং বিষয়। সো আমরা যেটা দেখতে যাচ্ছিলাম যে প্ল্যানিং ডকুমেন্টে কি কি থাকে, দেখেন স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যান, এই যে শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান, সব চ্যাপ্টারে পড়ছি না আমরা এগুলা। কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান, কোয়ালিটিতে পড়ছি কোয়ালিটি, রিসোর্স চ্যাপ্টারে রিসোর্স, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান। সো অল আর পার্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। দেন রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান, প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান। সো এগুলো কিন্তু আমরা প্রতিটা এই যে 10টা নলেজ এরিয়ার সবগুলোতে এখানে পাইছি।
তারপরে দেখেন সব বেস লাইন গুলো হচ্ছে এই প্ল্যানের পার্ট, মনে রাখতে হবে। পরীক্ষায় কিন্তু খুবই সিম্পল একটা কোশ্চেন আসে অনেক সময়, যে বেস লাইন কোথায় থাকে, কোন ডকুমেন্টে বেস লাইন থাকে, কোথায় থাকে? প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে। কারণ এটা লাস্টলি আপনি টার্গেটে হচ্ছে এটা তৈরি করা, এবং এটা যখন তৈরি হয়ে যাবে তখন আর কোনো ডকুমেন্টের দরকার নাই। দিস ইজ ইওর রেফারেন্স ডকুমেন্ট। সাউন্ড আসছে চপ্পলের কাছ থেকে অনেক নয়েজ। আচ্ছা, এরপরে এর সাথে সাথে এডিশনাল দুই একটা কম্পোনেন্ট দেখেন। একটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান, কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান। এটা কি কোথাও তৈরি হতে দেখছি আমরা? আগের কোন প্রসেসে তৈরি হয়েছে এটা? না, কথা বলতে হবে সবাই, দেখি কথা বলতেছে নাকি। সো চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান এবং কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান কিন্তু বাকি কোনো নলেজের এটা আমরা দেখি না। তাহলে এটা কোথায় তৈরি করতে হবে? এটা এই সময় যখন করতেছেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতেছেন, তখন আসলে আপনি চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করবেন। এবং এটা কোথায় ইউজ হবে? এই দুইটা চেঞ্জ কন্ট্রোল বোর্ড, হ্যাঁ, পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল প্রসেসে এই দুইটা আসলে মেইন জিনিস। কনফিগারেশন চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান মানে কি? সিসিবি তে কে থাকবে, চেঞ্জটা যখন আসবে তখন কে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করার পরে চেঞ্জ রিকোয়েস্ট ফর্মটা কিরকম হবে যখন চেঞ্জ রিকোয়েস্ট দিবে। আমরা কিন্তু সব জায়গায় চেঞ্জ রিকোয়েস্ট ফর্ম ইউজ করি, সেই টেমপ্লেটটা এখানেই ডিসাইড করতে হবে এবং সেই টেমপ্লেটটা সবাইকে ডিস্ট্রিবিউট করতে হবে, সবাই তার থ্রুতে আসবে। তখন কার সিগনেচার নিতে হবে, তারপরে পিএম কার কি কাজ, হ্যাঁ, চেঞ্জ কন্ট্রোল বোর্ড কবে কবে মিটিং করবে, চেঞ্জ কন্ট্রোল বোর্ডকে আমরা কোন থ্রেশহোল্ড পার হল তার কাছে চেঞ্জ রিকোয়েস্ট যাবো। সব কিছুর জন্য তার ওদের কাছে যাবো না, কিছু কিছু চেঞ্জ উইল ম্যানেজ উইদিন আওয়ার টিম। বাট যেগুলো জেনারেলি এক্সিডিং দ্য বেস লাইন, হ্যাঁ, প্লিজ রিমেম্বার, those are exceeding the baseline বা ক্রসিং দ্য baseline or changing the plan, কোন প্ল্যানকে চেঞ্জ করে ফেলতে যাচ্ছে, হ্যাঁ, সেইটার জন্য we have to go for মানে formal change request. Otherwise we can, if we can manage that internally, we should manage that. সব কাজের জন্য ওখানে যাব না। মনে রাখতে হবে বেসলাইনে ইম্প্যাক্ট ফেলে কিংবা আমরা যে প্ল্যানগুলো তৈরি করলাম সেই প্ল্যানগুলোতে কোনো ইম্প্যাক্ট ফেলছে, প্ল্যান চেঞ্জ করা লাগতেছে, তখন আসলে আমরা যাব হচ্ছে চেঞ্জ কন্ট্রোল বোর্ডের কাছে। আর কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যানটা কি? যখনই কোনো আমরা চেঞ্জ করব তার মানে কি, তখন দেখতে হবে যে আমরা যে বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করতেছি, হ্যাঁ, বিভিন্ন কিছু ইউজ করতেছি, ডকুমেন্ট ইউজ করতেছি, সবগুলো লেটেস্ট ভার্সন আছে কিনা, নাকি এক জায়গায় জিনিস আরেক জায়গায় ইউজ করতেছি আমরা কনফিগারেশন চেঞ্জ করে। একটা স্ক্রু, হ্যাঁ, এক জায়গায় লাগার কথা গাড়ির দরজার মধ্যে, সেটা দরজায় না লাগে আমি কি সামনে ব্যাক ইয়াতে লাগাচ্ছি কিনা, পিছনে ব্যাক। সো যেটা যেখানে লাগার কথা সেটা ঠিক আছে কিনা, কনফিগারেশনটা যাতে উল্টাপাল্টা না হয়ে যায়। এই কনফিগারেশনের মধ্যে আমরা দেখবো, এটা একটু ডিটেল দেখবো আমরা যখন পারফর্ম থেকে চেঞ্জ কন্ট্রোল করবো, যেখানে আসলে মেইনলি 3টা অ্যাক্টিভিটি করা হয়। সেই অ্যাক্টিভিটিটা কন্টিনিউয়াসলি প্রজেক্টে যখনই চেঞ্জ হবে, ইউ হ্যাভ টু এনশিওর দিস, যাতে কোনো উল্টাপাল্টা না হয়। আপনি একটা ডকুমেন্ট নিয়ে কাজ করতেছেন, আরেকজন আবার 5 মাস আগের পুরানো একটা ডকুমেন্ট দিয়ে কাজ করতেছে, তাহলে তো একটা হজবরল অবস্থা হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন পারফরম্যান্স মেজারমেন্ট বেসলাইন, মনে আছে? এটা আমি বলছিলাম যে স্কোপ বেসলাইন, কস্ট বেসলাইন এবং শিডিউল বেসলাইন, এর সাথে আরো যদি কোনো ম্যাট্রিক্স থাকে সব মিলে আমরা বলি প্রজেক্টের পারফরম্যান্স মেজারমেন্ট বেসলাইন। এটা কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছিলাম, আর বাকি আমরা অন্য যেখানে বেসলাইন তৈরি হয় সেখানে কিন্তু আমি আলোচনা করছি। সো এটাও কিন্তু কিসের পার্ট? প্ল্যানের পার্ট। সো পরীক্ষায় কিন্তু খুবই সিম্পল অনেক সময় কোশ্চেন আসে যে প্রজেক্ট, ওই আমরা চার্টারে, হ্যাঁ, সো পারফরম্যান্স মেজারমেন্ট বেসলাইন কোথায় থাকে সেটা কিন্তু একটু মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে প্রজেক্ট লাইফ সাইকেল। প্রজেক্ট লাইফ সাইকেল মনে আছে? হোয়াট ইজ প্রজেক্ট লাইফ সাইকেল? প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বিভিন্ন ফেজে মেইনটেইন করি, তাই না? সেই ফেজগুলোকে কালেক্টিভলি বলা হয় প্রজেক্ট লাইফ সাইকেল, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত। সেই যে আমার প্রজেক্টে, কনস্ট্রাকশন প্রজেক্টের লাইফ সাইকেল এক ধরনের, আইটি লাইফ সাইকেল এক ধরনের, ঠিক আছে, ফাইন্যান্সের প্রজেক্টের লাইফ সাইকেল আরেক ধরনের। সো সেই লাইফ সাইকেল ডিসিশনটা কোথায় থাকবে? প্ল্যানিং ডকুমেন্টে থাকবে। কিন্তু যে আমার এই লাইফ সাইকেলের এই 5টা ফেজ, এটা কি আর অন্য কোথাও করছি আমরা? যে কয়টা ফেজ থাকবে এটা ডিসাইড করবো কোথায়? এইখানে করতে হবে। তারপরে ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, আমরা কি অ্যাজাইলে ফলো করবো নাকি হাইব্রিডে ফলো করবো নাকি ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ফলো করবো, প্রেডিক্টিভ অ্যাপ্রোচ, সেই ডিসিশনটা উই হ্যাভ টু টেক কেয়ার। এর সাথে আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট রিভিউ, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখেন এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ম্যানেজমেন্ট রিভিউ কোন ডকুমেন্টে থাকে? তার মানে ম্যানেজমেন্ট কোন একটা স্পেসিফিক টাইমে রিভিউ করবে, সেই রিভিউটার টাইম কি হবে,
রিভিউর সময় কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, কি কি রিপোর্ট দিতে হবে এবং কারা কারা সেই রিভিউ মিটিং এ থাকবে, দ্যাট শুড বি ইন দিস প্ল্যানিং ডকুমেন্ট, ইন দিস সেকশন। ঠিক আছে, ম্যানেজমেন্ট রিভিউ কখন হবে, এটা কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না, এটা একটু খুব দাগে রাখেন, কারণ এই ম্যানেজমেন্ট রিভিউ আর কোথাও আলোচনা হয় নাই। দিস ইজ দ্য প্লেস হোয়ার ইট ইজ ডিসকাসড। সো এটা কিন্তু আমরা কি দেখলাম যে প্ল্যানিং তো আছে, এর সাথে আরো কিছু এডিশনাল ডকুমেন্ট এখানে অ্যাড হচ্ছে। এই যে এটা আমি কিন্তু অনেকবার বলছি যে পিএমবকে 4 ধরনের ডকুমেন্ট আলোচনা হয়েছে, একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, একটা হচ্ছে প্রজেক্ট ডকুমেন্টস, একটাকে কি বললাম বিজনেস ডকুমেন্ট, একটা হচ্ছে প্রকিউরমেন্ট ডকুমেন্টস। সো টোটাল পিএমবকে প্ল্যানিং ডকুমেন্ট কয়টা? 18টা। দেখেন এই যে সব এখানে যে একটু আগে যেটা আমরা দেখলাম পিএমপি তে থাকে, এগুলো সবই কিন্তু পিএমপি তে আছে, দেখবেন সবকিছুই পিএমপি তে আছে। আর প্রজেক্ট ডকুমেন্ট বাকি হচ্ছে 33টা। দেখেন এই সব ডকুমেন্ট গুলো কিন্তু এখন আমরা জানি। আপনাকে কিন্তু পরীক্ষার জন্য এটা বুঝতে হবে যে প্রতিটা আপনি কন্টেন্ট জানেন কিনা এবং বোঝেন কিনা যে এটা এই ডকুমেন্টটা কোথায় তৈরি হচ্ছে, এই ডকুমেন্টের কন্টেন্ট কি, এই ডকুমেন্টটা কেন ইম্পর্টেন্ট, অ্যাক্টিভিটি অ্যাট্রিবিউট, অ্যাক্টিভিটি লিস্ট, অ্যাজাম্পশন লগ, বেসিস অফ এস্টিমেট। ঠিক আছে, চেঞ্জ লগ আমরা এখনো দেখি নাই, চেঞ্জ লগ কোথায় তৈরি হবে দেখি নাই বলা যাবে না, স্টেক হোল্ডার বা কোথায় যেন ছিল। চেঞ্জ লগটা মেইনলি তৈরি হবে কোথায়? পারফর্ম ইন্ডিকেটর চেঞ্জ কন্ট্রোলে, সেখানে আসলে চেঞ্জ লগটা বেশি হবে, কারণ চেঞ্জটা কি হলো সেটা পারফর্ম ইন্ডিকেটর চেঞ্জ কন্ট্রোলে থাকবে। সো দিস ইজ দ্য 33 ডকুমেন্টস, প্রজেক্ট ডকুমেন্টস। পিএমবকে কিন্তু আমরা এতদিন ধরে যে 51 ডকুমেন্টস কিন্তু বিভিন্ন প্রসেসে কালেক্টিভলি আলোচনা করছি। এর বাইরে বিজনেস ডকুমেন্ট আছে আরো 2টা, তাহলে 53 হলো। আর প্রকিউরমেন্ট ডকুমেন্টস কি কোনো হিসাব নাই, এটা আসলে প্রকিউরমেন্টের উপর ডিপেন্ড করে। যে দেখলেন না গাড়ি দিয়ে নিয়ে গেছে প্রকিউরমেন্ট ডকুমেন্টস, সো ইট ডিপেন্ডস অন প্রকিউরমেন্ট। এই যে 4টা ক্যাটাগরি কিন্তু আমি বারবার বলতেছি। ঠিক আছে, এরপরে কোথায় আসতেছে দেখেন, ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক। হ্যাঁ, ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক মানে কি? মেইন কাজ এটা থেকে কি তৈরি হবে? ডেলিভারেবল তৈরি হবে, যেটা আমরা আগে আলোচনা করতেছিলাম। এটার আউটপুট কি? এটা আউটপুট হচ্ছে, মেইন আউটপুট হচ্ছে ডেলিভারেবল, মানে এটা আসলে মেইন কাজের। হ্যাঁ, বাকি আমরা বিভিন্ন ডকুমেন্ট প্ল্যান করছি, বাট দিস ইজ দ্য ওয়ার্কিং প্রসেস, যেটা দিয়ে আমরা ডেলিভারেবল তৈরি করব। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং এটা, কিন্তু একটু খেয়াল করেন। ডেলিভারেবল তৈরি হয় এখানে, এটা কারো মনে আছে? এই ডেলিভারেবলটা তৈরি হওয়ার পরে কোথায় যায়? এরপরে এই ডেলিভারেবলটা কোথায় যাবে কারো মনে আছে? কোথায় যাবে মানে কোন প্রসেসে যাবে? মনিটরিং এন্ড কন্ট্রোল। মনিটরিং কন্ট্রোল একটা যাবে, আরেকটা কোথায় মেইনলি যাবে? ইয়াতে না, কন্ট্রোল কোয়ালিটি চেক করার জন্য, যেটা সমস্ত কোয়ালিটি পাস করছে কিনা টেস্টিং করার জন্য। এই কন্ট্রোল কোয়ালিটির পরে কোথায় যাবে কারো মনে আছে? এটা একটা কিন্তু আমি সাইকেল দেখাইছিলাম, কয়েকবার দেখাইছি, আজকে আরেকবার দেখাবো। এটার পরে যাবে হচ্ছে ভ্যালিডেট স্কোপে। ভ্যালিডেট স্কোপ কাস্টমার, এটা কি? এটা আমাদের ইন্টারনাল টিম, মনে আছে? আর এটা হচ্ছে এক্সটার্নাল টিম। এক্সটার্নাল টিম ভ্যালিডেট করে বলবে যে ইয়েস, আই হ্যাভ গট দ্য ডেলিভারেবলস, ইট ইজ রাইট, ইট ইজ ওকে। ঠিক আছে, যেটাকে আমরা ইউএটি বলি। এটা বলি আমাদের কোয়ালিটি টেস্টিং, আর এটা হচ্ছে ইউএটি। এটার পরে আসলে অ্যাকসেপ্টেড ডেলিভারেবলস হয়। অ্যাকসেপ্টেড ডেলিভারেবলস তার মানে কাস্টমার অ্যাকসেপ্ট করছে। সেই অ্যাকসেপ্টেড ডেলিভারেবল কোথায় যায়? ক্লোজ প্রজেক্টে যায়। সবগুলোকে অ্যাড করে আমরা বলি যে সমস্ত ইনক্রিমেন্ট আমরা পেয়ে গেছি, সো কালেক্টিভলি উই ডেলিভার ফর্মালি টু দ্য কাস্টমার, এবং সেটাকে আমরা বলতেছি ক্লোজ প্রজেক্ট। এই যে রিলেশনটা, দিস কোথায় থেকে আউটপুটে এখানে গেল, দিস ইজ ভেরি ক্রিটিক্যাল। এই ডেলিভারেবলের রিলেশনটা বোঝা, কোথায় এটা তৈরি হয়, কোথায় গিয়ে ফাইনালি ডেলিভার হয়ে যায় কাস্টমারের হাতে। আচ্ছা, আমরা খেয়াল করছেন কেউ যে আমরা কিন্তু অনেক জায়গায় ইউজ করছি ইনপুটে ওয়ার্ক পারফরম্যান্স ডাটা, তাই না? ইয়েস, হ্যাঁ, ওয়ার্ক ডাটা, হ্যাঁ, ইনপুট। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসছে কিনা, আমি কোথায় জিজ্ঞাসা করছিলাম যে ওয়ার্ক পারফরম্যান্স ডাটা তৈরি হয় কোথায় আসলে? সব জায়গায় আমরা দেখছি ইনপুট হিসেবে থাকে, তার মানে সামহার ইট ইজ প্রোডিউসড, ইট ইজ ক্রিয়েটেড, তৈরি হয় এখানে। যখন আপনি কাজ করবেন তখনই তো ডাটা পাবেন, নাকি? কাজ না করে কি ডাটা পাওয়া যাবে?
হুম। আসলে যখন কাজ করতেছেন তখন আপনি বিভিন্ন পারফরমেন্স ডেটা পাবেন, শিডিউল রিলেটেড, কস্ট রিলেটেড, বাজেট রিলেটেড, রিসোর্স রিলেটেড, টাইমলি হয়েছে কিনা, কত ব্যাগ সিমেন্ট লাগলো, কতজন লেবার কাজ করলো, অল ডেটা উইল বি প্রডিউস ইন দিস প্রসেস। সো এই যে ওয়ার্ক পারফরমেন্স ডেটা কোথায় তৈরি হয়, কোথায় ইনপুট হয়, কোথায় আপডেট হয়ে ইনফরমেশন হয়, কোথায় কি রিপোর্ট হয়, সেটা কিন্তু বোঝা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। আমি যে 14টা প্রসেস দিচ্ছি তার মধ্যে কিন্তু এটাও আছে যে ওয়ার্ক পারফরমেন্স ডেটা কোথায় তৈরি হয়ে, কোথায় গিয়ে এটা ইনফরমেশন হয়, কোথায় গিয়ে এটা রিপোর্ট হয়। ঠিক আছে, এবং রিপোর্ট হওয়ার পরে লাস্ট এটা কি হয়, কি বলতে পারবেন? ওয়ার্ক পারফরমেন্স রিপোর্ট হওয়ার পরে লাস্ট এটা কি হয় আসলে, এবং কোথায় হয় লাস্ট ঘটনাটা? আমরা ম্যানেজমেন্টকে কি দেই? ডেটা দেই নাকি ইনফরমেশন দেই নাকি রিপোর্ট দেই? রিপোর্ট দিই। রিপোর্ট দেই কোন প্রসেসের থ্রুতে? রিপোর্ট ম্যানেজমেন্টকে দেই কোন প্রসেসের থ্রুতে? তার মানে কমিউনিকেশনে যেতে হবে। হুম। কমিউনিকেশন কোন প্রসেস আছে যেটা দিয়ে আমরা রিপোর্টটা সাবমিট করি? সেটার নাম হচ্ছে কি, তিনটা প্রসেস না? প্ল্যান, কমিউনিকেশন, ম্যানেজ আর কন্ট্রোল। ম্যানেজ কমিউনিকেশন, কন্ট্রোল কমিউনিকেশন। তাহলে আমরা কি ম্যানেজ এক্সিকিউশন কিসের দ্বারা করতেছি? ম্যানেজ কমিউনিকেশন থ্রুতে। ম্যানেজ কমিউনিকেশনে কিন্তু আমি আরেকটা নাম বলছিলাম, আগের নাম কি ছিল? ডিস্ট্রিবিউট ইনফরমেশন। এই নামটা ছিল আগে, পিএমবকের 3rd এডিশনে এটা নাম ছিল ডিস্ট্রিবিউট ইনফরমেশন। সো এই প্রসেস দ্বারা ফাইনালি সমস্ত রিপোর্ট সাবমিট হয় কি স্পন্সরের কাছে, কাস্টমারের, আমাদের যারা ম্যানেজমেন্ট আছে তাদের কাছে। সো দেখেন রিপোর্টটা কিন্তু এইভাবে মুভ করে। এই জিনিসগুলো বুঝতে না পারলে কিন্তু পরীক্ষায় খুবই গুবলে পাকায় যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা দেখেন, আমি বলছিলাম একটু আগে বলতেছিলাম যে মনোজিৎ যখন বললো যে, আমি জিজ্ঞাসা করছিলাম যে এটা আউটপুট কি টেলে পাবো, তারপরে কি বলছিলাম যে পারফর্ম ইন্ডিকেট চেঞ্জ কন্ট্রোল, যদি চেঞ্জটা অ্যাপ্রুভ হয়, চেঞ্জ রিকোয়েস্ট কোথায় থেকে কোথায় আসে? সব আসে হচ্ছে পারফর্ম ইন্ডিকেট চেঞ্জ কন্ট্রোল প্রসিডিউর। সেই চেঞ্জটা আসার পর যদি অ্যাপ্রুভ হয় তাহলে কি করতে হবে? সেটা ওই এক্সিকিউট করতে হবে ইয়েতে, যাতে এই অনুযায়ী আবার ডেলিভারেবল বানাই আমরা, যেটা অ্যাপ্রুভ হয়েছে এডিশনাল কাজ আর কি, তো সেটা ডেলিভারেবল হিসেবে নিয়ে আসতে হবে। সো সেই জন্য সমস্ত অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্ট কিন্তু আবার এখানে ইনপুট হবে। এই যে চেঞ্জ রিকোয়েস্টের লাইফ সাইকেলটা কিন্তু বুঝতে হবে। সব প্রায় সব এক্সিকিউশন প্রসেসে এবং মনিটরিং কন্ট্রোল প্রসেসের আউটপুট হচ্ছে চেঞ্জ রিকোয়েস্ট। সেটা এসে যাবে হচ্ছে পিআইসিসি তে। পিআইসিসি তে যদি অ্যাপ্রুভ হয় তাহলে চলে আসবে আবার কাজ করার জন্য। ঠিক আছে, কাজ করলে আবার ডেলিভার তৈরি হবে, ডেলিভার আবার চলে যাবে সিকিউতে, কন্ট্রোল কোয়ালিটিতে, সেটা আবার চলে যাবে ভ্যালিডেট স্কোপে, সেটা আবার চলে যাবে ক্লোজ প্রজেক্টে। এই যে এই সাইকেলটা কিন্তু কন্টিনিউয়াসলি ইটারেটিভ ভাবে হতে থাকবে। পিএমবক কিন্তু শুধু অ্যাজাইল যে ইটারেটিভ এটা না, কিন্তু পিএমবক কিন্তু অনেক পুরানা, অ্যাজাইলের চেয়ে অনেক পুরানা, কিন্তু এটা কিন্তু অনেক আগে থেকে পিএমবক কিন্তু ইটারেটিভ মোডে কাজ করতেছে। আচ্ছা, এখন দেখেন এখানে একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, এই যে আমরা বিভিন্ন ডকুমেন্ট তৈরি করতেছি, এই ডকুমেন্টগুলো কি ওয়ান টাইপ অফ ডেলিভারেবল না? আমার কথা বুঝতে পারছেন? আমরা যে প্ল্যানিং ডকুমেন্ট তৈরি করতেছি, প্রজেক্ট ডকুমেন্ট তৈরি করতেছি, দিস আর অলসো ওয়ান কাইন্ড অফ ডেলিভারেবলস, রাইট? এটারও কিন্তু কোয়ালিটি চেক দরকার, এটাও আপডেট রাখা দরকার, কনফিগারেশন ম্যানেজমেন্ট করা দরকার। সো এই যে অ্যাপ্রুভ চেঞ্জ রিকোয়েস্ট, আমরা কিন্তু প্ল্যানিং এও দেখছি যে চেঞ্জ হয়, তাই না? যেটা প্ল্যান নিচ্ছি সেটা কি পিএমবকে বলছে যে ওটা চেঞ্জ করতে পারবে না? আমরা অলওয়েজ বারবার কিন্তু বলতেছি ইনিশিয়াল দ্যাট প্ল্যান উই আর ডুইং দ্যাট ক্যান বি চেঞ্জ ইন এক্সিকিউশন এন্ড মনিটরিং কন্ট্রোল। সো যখনই কোনো প্ল্যানও চেঞ্জ হবে, দ্যাট অ্যাপ্রুভড চেঞ্জ শুড কাম হিয়ার। ঠিক আছে, এবং যাতে ফাইনাল আপডেটেড ডেলিভারেবলটা সেই ডকুমেন্টে বা প্ল্যানিংটা তৈরি হয়। ঠিক আছে, এবং সেটারও যদি কোয়ালিটি চেক লাগে, ইউ শুড ডু দ্যাট। বুঝতে পারছি? So more actually deliverable is not only product output, all the documents we are talking about that can also come through this process. যদি আমরা আপডেট করতে চাই, তাহলে কোন প্রসেসে আপডেট করবেন? প্ল্যান ডকুমেন্ট আপডেট করার কিন্তু কোনো আলাদা ইয়া নাই, এটাকে দিয়ে আপনাকে করতে হবে। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? তাহলে দেখেন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এখানে একটু খেয়াল করেন এনি কম্পোনেন্ট, কারণ এখন আর তো আগের মতো বলা নাই, কিন্তু আগে আমরা দেখছি না যে কোনো প্রসেসে যখন আমরা যেতাম ওই প্রসেসে বলা থাকতো যে রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান, রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান, এটা বলা থাকতো। এখানে তা বলা আছে? It is taking about everything because we are now executing everything of the project. So any component can be used.
ঠিক আছে? সো এই যে আমাদের 18টা কম্পোনেন্ট একটু আগে দেখলাম আমরা, এনি কম্পোনেন্ট ক্যান বি ইউজড when we are doing this execution process, এবং আপডেটে এনি কম্পোনেন্ট ক্যান বি আপডেটেড। বুঝতে পারছি? এনি কম্পোনেন্ট ক্যান বি আপডেটেড, যদি কোনো চেঞ্জ আসে প্ল্যানিং এর, সো দ্যাট শুড বি আপডেটেড হিয়ার। দেখেন এই যে এই নীতিগিটি গুলা না বুঝতে পারলে কিন্তু মুশকিল আছে পরীক্ষায়। ওয়ার্ক পারফরমেন্স ডাটা আর ওয়ার্ক পারফরমেন্স কি বলে ইনফরমেশন, ইনফরমেশন। হ্যাঁ, একটা হচ্ছে পারফরমেন্স রিপোর্ট, এই তিনটা আসলে। রিপোর্ট বুঝছি, কিন্তু ডাটা আর ইনফরমেশনের মধ্যে ডিফারেন্স কি? ডাটা ইনফরমেশন মধ্যে যে আমরা প্রথম ক্লাসে আসলে আলোচনা করছিলাম যে ডাটা তো আসলে ডিসক্রিট, কোনো কনটেক্সট ছাড়া, যেটা ডেফিনেশন আর কি। সো আমার ধরেন আমি যখন ফিল্ডে যখন আছি, আমাকে এসে বলতেছে স্যার আজকে 100 সিমেন্ট লাগছে, 100 বস্তা, আজকে 50 জন লেবার কাজ করছে। এই ডাটাটা আমি কন্ট্রাক্টর জানলাম, কিন্তু আমি যখন এটাকে ম্যানেজমেন্টকে জানাবো, আমি কি ম্যানেজমেন্ট এটাই বলবো যে 100 সিমেন্ট? আমার কিন্তু বলা লাগে না, আমি হাতে কলম নিয়ে আসি 100 সিমেন্ট, এত লেবার, শেষ। কিন্তু আমি যখন আরো উপরের লেভেলে যাবো, গিয়ে আমার প্রজেক্ট ম্যানেজারকে বলবো অ্যাজ এ কন্ট্রাক্টর, তখন আমি কিন্তু বলবো যেমন এই আজকে সারাদিনে কিন্তু এত বস্তা সিমেন্ট গেছে এবং এটা এই সিমেন্ট গেছে আমার, এবং এত ধরনের লেবার কাজ করে, তার মধ্যে আনস্কিল এত, স্কিল এত, এটা। এবং উইকলি এটা আসলে ডাটা যেমন আপনি প্রতিদিন পাচ্ছেন, ইনফরমেশন আসলে প্রতিদিন না, মেবি আপনি সপ্তাহ শেষে বললেন যে এই সপ্তাহে আমার এত টাকা খরচ হয়েছে। মানে মোর ফর্মাল ডাটার চেয়ে মোর ফর্মাল হচ্ছে ইনফরমেশন, আর রিপোর্ট হচ্ছে আরো ফর্মাল, যেটা আমরা আরো টপ ম্যানেজমেন্টকে দেব। ঠিক আছে? ওকে, সো এই যে দেখেন আমি ওই সাইকেল যেটা কথা বললাম, চেঞ্জ রিকোয়েস্ট যখনই আসবে পারফরমেন্সকে চেঞ্জ করতে হবে, অ্যাপ্রুভ হতে হবে। অ্যাপ্রুভ হলে তখন কি হবে? চলে আসবে হচ্ছে এই প্রসেসে, যেটা একটু আগে আমরা দেখি। আচ্ছা, এটা মনে আছে তো না, কারেক্টিভ অ্যাকশন, প্রিভেন্টিভ অ্যাকশন, পিএমবি কিন্তু সব জায়গায় দেখবেন যে এই তিনটা আলোচনা আছে, এই তিনটার ডেফিনেশন কিন্তু এখানে আছে। এই তিনটাকে আমরা বুঝি। আমি কিন্তু এখানেও সিলিন্ডার ইউজ করবো, আমি ওদের কোথাও দেখাইছিলাম, কোয়ালিটিতে দেখাচ্ছিলাম একটা সিলিন্ডার, তাই না? জি, তাহলে বলেন তো প্রিভেন্টিভ অ্যাকশন কোথায় হবে? সিলিন্ডারের বাইরে। সিলিন্ডারের শুরুতে, তাই না? আমরা যত পারি প্রিভেন্টিভ অ্যাকশন নেব, সেটা হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশন। আর যখন আমরা এক্সিকিউট করতে থাকবো, তখন আমরা কারেক্টিভ অ্যাকশন নেব। যদি কোনো এরর পাই, এটাকে আমরা কি আউটপুটে নিয়ে যাব? উই হ্যাভ টু সলভ দ্যাট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এখানে কিন্তু কোনো প্রজেক্ট ম্যানেজমেন্টই বলে না যে এটা লাস্টে গিয়ে করবা। At any moment you are getting errors, any defect, any problem, you have to solve that. So এটা হচ্ছে কারেক্টিভ অ্যাকশন। যাতে আর হয় না এই প্রোডাক্টটা হচ্ছে, আপনি যদি এখানে সলভ করে ফেলেন রুট কজ অ্যানালাইসিস করে, তাহলে তো এই ইয়াতে হবে না, নয়তো সব প্রসেসে হতে থাকবে, সব আউটপুটে হতে থাকবে। আর ডিফেক্ট রিপেয়ার, যখন আসলে এখানে ডিফেক্ট রিপেয়ার, প্রোডাক্ট অলরেডি তৈরি হয়ে গেছে, দেন আপনি সামহাউ আপনি মিস করছেন, আসলে কারেক্টিভ অ্যাকশন নিতে পারেন নাই, প্রিভেন্টিভ অ্যাকশন ভালো ছিল না, সো কি হচ্ছে আপনার ডিফেক্ট হয়ে গেছে, তখন আসলে আপনাকে ডিফেক্ট রিপেয়ার করতে হবে। এবং আমি বলছিলাম এই ডিফেক্ট রিপেয়ার শুড বি বিফোর ইট গোস টু কাস্টমার হ্যান্ড, তাই না? কাস্টমার হাতে যাতে না পৌঁছে। এই তিনটার কাজ কি? কোনোভাবে এরর যাতে কাস্টমার হাতে না যায়। ঠিক আছে? প্রিভেন্টিভে যদি পারেন, এবং আমরা দেখাইছিলাম না, এই যে মনে আছে একটা ট্রায়াঙ্গল দেখে দেখাইছিলাম কোয়ালিটিতে, যে প্রিভেন্টিভ অ্যাকশন নিলে খরচ কম হয়, কারেক্টিভ অ্যাকশন নিলে তার চেয়ে একটু খরচ বেশি হয়। আর যদি ডিফেক্ট করেন তাহলে খরচ দেখছেন ট্রায়াঙ্গল অনুযায়ী অনেক বেশি হয়। ঠিক আছে? সো এটা হচ্ছে ঘটনা। যত চেঞ্জ আসবে সব কিন্তু এই যে এটার মধ্যেই পড়তেছে, হয় ডিফেক্ট কিংবা প্রিভেনশন কিংবা কারেক্টিভ অ্যাকশনস, এগুলো থেকে আসলে চেঞ্জগুলো আসে। ম্যানেজ নলেজ, পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল, আর মানে 15 মিনিট লাগবে আর কি, 15-20 মিনিট। সো আমরা এটা নেক্সট ক্লাসের জন্য রেখে দেই নাকি? ওকে ভাই, ঠিক আছে। শনিবারে আমরা কয়টা শুরু করবো? 8টা নাকি 8:30?